গল্পের নাম মন বাড়িয়ে ছুঁই, কলমে ফাবিয়া মমো। গল্পের ষষ্ঠ অংশ। সাবাসানাজ সুরাইয়া ওকে কি হয়েছে প্রশ্ন করলে মেহনুর জানায় বাড়ির কথা মনে পড়ছে, তাই দ্রুত এখান থেকে চলে যেতে চায়। সানাজ ওর মাথায় হাত বুঝিয়ে দিল। সাবা ওকে সুন্দর করে বুঝিয়ে বলল, আর মাত্র কালকে দিনটাই আছে, তারপর সবাই এখান থেকে চলে যাচ্ছে। তিন বোন একসাথে ভেজা কাপড়ে কটেজে ঢুকলে সবাই নিজ নিজ রুমে চলে যায়। সানাজরা কটেজে ঢুকে গেলেও মেহনুর পা থামিয়ে এক পলকের জন্য পিছু ফিরে তাকাল। মাহতিমের রাত ভেজানো দরজার দিকে তাকিয়ে ছোট বন্ধ করে দৃষ্টি নামিয়ে রুমের দিকে চলে গেল। কাল সবকিছুর শেষ দিন। রাতের বেলা কেন জানি কারেন্ট চলে গেল। ম্যানেজারকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তারা মিনমিন করে উত্তর দিল, কারেন্ট না থাকার জন্য পুরো রিসোর্টের পরিবেশ অন্ধকারে ছেয়ে আছে। চারপাশ যেন মারাত্মক ঘুটঘুটে অবস্থা ধারণ করেছে। রুমের মধ্যে ভ্যাপসা গরমটা ভালোই জ্বালাতন করছে। এটা নিয়ে সবার মধ্যে বেশ উৎকণ্ঠা দেখা যাচ্ছে। সন্ধ্যার পর থেকে ভীষণ গরম পড়েছে আজ। এই ভ্যাপসা গরমের জন্য রুমের ভেতরটাও খুব অসহনীয় হয়ে উঠেছে। রিসোর্টের চারপাশে প্রচুর গাছগাছালি থাকলেও বাতাসের আনাগোনা তেমন দেখা যাচ্ছে না। গাছের পাতাও যেন অনেকক্ষণ ধরে নড়ছে না। রাত তখন 8:20 বাজে। নীতি পুরোপুরি বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে মাঠে ঘুরঘুর করছে। আকাশে একটা গোলকার চাঁদ উঠেছে, সেই চাঁদের চন্দ্রপ্রভায় চারপাশটা উজ্জ্বল হয়ে আছে। নীতি খোলা আকাশে সময় কাটানোর জন্য চুপচাপ নরম ঘাসে পা ছড়িয়ে বসল। কালো কুর্তিটা হাঁটুর কাছে টানটান করে ঠিক করতেই ঢোলা হাতাটা কনুইয়ে কাছে তুলে ফেলল। নরম ঘাসগুলো চাঁদের আলোতে টসটসে দেখা যাচ্ছে। ঘাসগুলো যে কতটা সতেজ হয়ে আছে সেটা ঘাসগুলোর দিকে তাকালেই বোঝা যাবে। হঠাৎ শো শো করে মৃদু হাওয়ার ঝাপটা বয়ে গেল। নীতি সেই হাওয়ায় গা এলিয়ে পরম শান্তি অনুভব করল। চোখ দুটো বন্ধ করে ঠান্ডা হাওয়ার পরশ নিতেই হঠাৎ দুজোড়া পায়ের আওয়াজ শুনতে পেল। চোখ খুলে শব্দ উৎসের দিকে তাকাতেই কিছুর দূর থেকে সানাজ আর সাবাকে দেখতে পেল। ওরা দুজন একসাথে কথা বলতে বলতে নীতির দিকেই আসছিল। নীতির পাশে দুজন বসতেই জম্পেশ একটা আড্ডা শুরু হলো। হাসির আমেজ নিস্তেজ রিসোর্টের চারপাশে ছড়িয়ে গেলে সবাই তখন চুম্বকের মতো মাঠে জড়ো হতে লাগল। মেহনুর নিজের রুমে শুয়ে শুয়ে মোমবাতির আলোতে বই পড়ছিল। আজকের উপন্যাসটা মারাত্মক সুন্দর আর সবচেয়ে বেশি প্রিয়। শরৎচন্দ্রের চন্দ্রনাথ উপন্যাসটা মেহনুর কতবার পড়েছে জানা নেই। আজ আবারও যখন গরমের যন্ত্রণা ভুলার জন্য বইটা নিয়ে বসল, সত্যি সত্যিই চন্দ্রনাথের লেখনভঙ্গিতে মগ্ন হয়ে সবকিছু ভুলে গেল। সুরাইয়া তখন বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়েছিল, কিন্তু মেহনুরের রুম থেকে মোমবাতির আলো দেখে পা থামিয়ে দাঁড়াল। ও যে রুমে শুয়ে ফের বই পড়ছে এটা কাটায় কাটায় বুঝে গেল। কটেজের সেই রুমবন্দি ঘটনার পর থেকে কোনো কারণ ছাড়াই মেহনুরের উপর জিদ চেপেছে সুরাইয়ার। কেন এই জিদ এসে ভর করেছে সেটা ও নিজেও জানে না। সুরাইয়া চুপচাপ আধভেজানো দরজা দিকে পায়ে পায়ে এগুতে লাগল। দরজাটা সরাত করে খুলতেই বিছানায় উপর হয়ে শুয়ে থাকা মেহনুরকে দেখতে পেল। বুকের তলায় বালিশ রেখে ফর্সা গালে হাত চেপে একান্ত মনে বইয়ে ডুবে আছে মেহনুর। রাশি রাশি কালো চুলগুলো বিছানার ঢাল পেরিয়ে মেঝেতে পড়ে আছে। পা দুটো অনবরত নাড়াচ্ছে বলে শাড়ি কিছুটা টাকনু থেকে উপরে উঠে গেছে। তাতে ওর ফর্সা সুন্দর পা দুটো একটুখানি দেখা যাচ্ছে। হালকা বেগুনির শাড়িতে ওই অবস্থায় ওমন মেয়েকে দেখলে যে কারোর দৃষ্টি স্থির হয়ে যেত। কোনো পুরুষ দেখলে তার মাথায় আগুন ধরত নির্ঘাত। এই মেয়ে যে ছোট থেকেই অপরূপ সুন্দরী, মায়ার সবটুকু ব্যাখ্যা নিয়ে জন্মেছে, তাতে কোনো সন্দেহ নেই। মাথার চুল থেকে শুরু করে পায়ের নখটা পর্যন্ত নিখুঁতভাবে সুন্দর। সুরাইয়া এসব ভাবতে ভাবতেই ঈর্ষান্বিত দৃষ্টিতে দরজার নবটা শক্ত করে মোচড়াল। ওমনেই নব ঘুরানোর শব্দ শুনে মেহনুর তৎক্ষণাৎ দরজার দিকে তাকাল। মেহনুরের শান্ত নির্মল চাহনি দেখে দাঁত শক্ত করে ভেতরে ঢুকল সুরাইয়া। হনহন করে ওর কাছে আসতেই বিছানার পাশে এসে অটলভাবে দাঁড়াল।
মেহনুর মুখ তুলে সরল দৃষ্টিতে সুরাইয়ার দিকে তাকাতেই সুরাইয়া শক্ত গলায় টেবিলের দিকে হাত বাড়িয়ে বলল, তোর এক্সট্রা মোমটা নিয়ে গেলাম। আমার রুমে মোম ফুরিয়ে গেছে, দিয়াশলাইও পাচ্ছি না। তা তুই কি পড়ছিস? মেহনুর যেভাবে শুয়েছিল সে অবস্থায় থেকে স্বাভাবিক গলায় বলল, চন্দ্রনাথ। মেহনুরের উত্তর শুনে সুরাইয়া এক পলকের জন্য ওর দিকে তাকালো। এরপর দৃষ্টি সরিয়ে এক্সট্রা মোমটা নিয়ে জ্বলন্ত মোমটা থেকে সেটা জ্বালিয়ে নিল। মেহনুর আবার বইয়ের দিকে মনোযোগ দিল। সুরাইয়ার জলজল চোখ দুটো টেবিলের উপর পরিণীতা বইটার দিকে আটকে গেল। সাথে সাথেই চোখে মুখে ছেয়ে গেল ধূর্ত চিন্তা কষার পরিকল্পনা। চুপ করে টেবিলের উপর আঁচলো ফেলে পরিণীতা বইটা চুরি করল সুরাইয়া। তারপর সেটা আঁচলের ভেতর গছিয়ে জ্বলন্ত মোমবাতি বাহাতে নিয়ে রুমের বাইরে যেতে থাকল। যাওয়ার আগে আরও একবার মেহনুরের দিকে পিছু ফিরে তাকালো, এরপর দৃষ্টি ঘুরিয়ে বেপরোয়া ভঙ্গিতে রুম থেকে বেরিয়ে গেল। মেহনুর হয়তো কল্পনাও করতে পারল না ওর সাথে কি হতে চলেছে। এদিকে সুরাইয়া চুরি করা বইটা নিজের রুমে লুকানোর জন্য রুমের দিকে যেতেই হঠাৎ কানে স্পষ্ট শুনতে পেল, মাঠে সবাই মশা তাড়ানোর জন্য কাগজ পোড়ার চিন্তা করছে। কাগজ পোড়ানোর উৎকট গন্ধ পেয়ে মশারা চলে যাবে। সুরাইয়া কানে এটাও শুনতে পাচ্ছে মাহতিম কাগজের আনার জন্য প্রীতিকে নির্দেশ দিচ্ছে। প্রীতি এদিকে কাগজ আনার জন্য ম্যানেজারের কাছে চলে গেলে ধীরে সুস্থে আঁচলের ভেতর থেকে পরিণীতা বইটা বের করল। সুরাইয়া জ্বলন্ত মোমবাতির আলোয় সেটা এক পলক দেখে নিয়ে মাঠের পানে যেতে লাগল। সবাইকে অবাক করে দিয়ে পেছনে থেকে সুরাইয়া এসে বলল, তোমরা এই পুরাতন বইটা পোড়াতে পারো? আমার রুমে ডাস্টবিনের ভেতর এটা ফেলা ছিল। আমার মনে হলো ডাস্টবিনে না রেখে এটা পুড়িয়ে ফেললেই ভালো হয়, অন্তত মশার উপদ্রব থেকে বাঁচা যাবে। এই নেও। সুরাইয়ার বই ধরতে ধরতে হঠাৎ প্রীতি দৌড়ে এলো। প্রীতি অনেকগুলো খবরের কাগজ নিয়ে চলে আসলো। মাহদি দৌড়ে গিয়ে সেগুলো স্তূপ করে দিল। সুরাইয়ার হাত থেকে সামিক বইটা নিয়েছিল, কিন্তু সে বেখেয়ালি হয়ে প্রীতির কাগজে তাকিয়ে থাকলে বইটার দিকে বিশেষ নজরে তাকালো না। মাহতিম খবরের কাগজগুলো জড়ো করতেই আগুনের জন্য ম্যাচের কথা উঠালো, আর তখনই সুরাইয়া দ্রুতবেগে নিজের হাতের মোমবাতিটা এগিয়ে দিল। মাহতিম তীক্ষ্ণ নজরে সুরাইয়ার হাবভাব বুঝার চেষ্টা করছে। এই মেয়ে সারাদিন মুখ কুঁচকে রেখে এখন কেন সাহায্য করতে এসেছে সেটাই এখন মাথায় ধরছে না। মাহতিম ওর হাত থেকে মোমবাতিটা নিয়ে কাগজে আগুন ফেলল। কাজ শেষে মোমবাতি ফেরত দিল। সুরাইয়া বইটার দিকে আবার তাগাদা দিল, আর দিতেই কিনা চুপচাপ কটেজের দিকে চলে আসলো। সিঁড়ি দিয়ে কটেজে ঢুকতেই মেহনুরের রুমে উকি মেরে বলল, মেহনুর রে, আমাকে একটা সাহায্য করবি? মেহনুর কথাটা শুনতে পেয়েই চটপট ভঙ্গিতে জবাব দিল, বলো বুবু, কি করতে হবে? আমি এখনই করে দিচ্ছি। সুরাইয়া একগাল অদ্ভুত হাসি হেসে মেহনুরের জন্য সরল মুখে বলল, তোর সবচেয়ে সুন্দর বইটা আমাকে দে তো। আমি কিন্তু চন্দ্রনাথ পড়ব না, ওটা দিবি না। একটু রোমান্টিক হলে ভালো হয়। পরিণীতা আছে না? তুই ওটা এনেছিস না? থাকলে দে, তোর বইটা নিয়ে একটু পড়ি। আমার এখানে সময় কাটছে না। মেহনুর খুশি হয়ে চওড়া একটা প্রাণখোলা হাসি দিয়ে দ্রুত বিছানা থেকে উঠে দাঁড়াল। টেবিলের উপর ব্যাগ থেকে বের করা বইগুলো হাতড়ে হাতড়ে কাঙ্ক্ষিত বইটা খুঁজতে লাগল। পাগলের মতো খুঁজতে লাগল, সব বই উলটপালট করে খুঁজতে থাকল, কিন্তু কোথাও বইটা খুঁজে পাচ্ছে না। অস্থির হয়ে উন্মাদের মতো বিছানার উপর বালিশ উল্টে দেখল, বিছানার নিচে উকি মারল, টেবিলের চারপাশে হন্যে হয়ে খুঁজল, কিন্তু কোথাও খুঁজে পেল না। ওর বিবশ অবস্থা দেখে সুরাইয়া তৃপ্তিতে বাকবাকুম করছিল, কিন্তু সেটা মুখে প্রকাশ না করে মিথ্যা চিন্তার অভিনয় করে বলল, কি হয়েছে রে? কি খুঁজছিস? বইটা কি হারিয়ে গেছে? মেহনুর তখনও সবকিছু তছনছ করে খুঁজে যাচ্ছে। কোথাও সেটার হদিশ না পেয়ে ওর বুক শুকিয়ে আসছে, প্রচণ্ড কান্না পাচ্ছে, কণ্ঠরোধ হয়ে আসছে ওর। তবুও নিজেকে সংযত করে প্রচণ্ড ধরা গলায় বলল, আমার পরিণীতা বইটা পাচ্ছি না বুবু।
ওটা কোথায় রাখলাম? আমি তো টেবিলেই রেখেছি বুবু। ওটা না পেলে আমি কি করব? ওটা দাদির বই ছিল, ওটা দাদির বই। আমি ওটা খুঁজে পাচ্ছি না বুবু। ওটা কোথায় গেল? মেহনুরের অবস্থা একদম নাজেহাল হয়ে গেল। খুঁজতে খুঁজতে বিছানার চাদর, বালিশের জায়গা সব উল্টে ফেলেছে। সুরাইয়া মিচকি মিচকি হাসিতে ফেটে পড়লেও খুব কষ্ট করে হাসি আটকে নিল। হাসিটা এমনভাবে ঢাকা দিল যেন মেহনুরের কষ্টে ওরও খুব কষ্ট অনুভব হচ্ছে। সুরাইয়া রুমের ভেতর পা ফেলে ওকে বাইরে আনার চিন্তা করল। শান্ত হওয়ার জন্য মাথায় হাত বুলিয়ে রুমের বাইরে এনে মাঠে যেতে থাকল। মেহনুর বারবার বলতে লাগল বইটা ওর টেবিলের উপরেই রেখেছে। স্পষ্ট করে মনে আছে বইটা টেবিলের উপরেই ছিল, কিন্তু হুট করে ওটা কোথায় হারিয়ে ফেলল? সুরাইয়া ওর হাতটা ধরে আগুনের কাছে গোলাড্ডায় নিয়ে আসলো। সবাই নিজেদের মধ্যে তুমুল হাসি ঠাট্টায় মেতে উঠেছে বলে মেহনুর মাথা নিচু করে রইল। কিন্তু কি ভেবে যে এক পলকের জন্য দৃষ্টি তুলে তাকালো, অমনিই মাহতিমের হাতে ওর দৃষ্টি আটকে নিঃশ্বাস চেপে আসলো। মাহতিম একটানে বইটাকে দুই খণ্ড করে সেটা আগুনের দিকে ছুঁড়ে মারল। মাহতিম মেহনুরের আগমন লক্ষ্য করলেও চোখ তুলে ইচ্ছে করে তাকায়নি। এদিকে মেহনুর যে ওর দিকে অপলকে তাকিয়ে আছে সেটাও বুঝতে বাকি নেই। মেহনুর বই ছেঁড়ার দৃশ্য দেখে কয়েক মিনিট ওভাবেই থম মেরে পাথরের মতো দাঁড়িয়ে থাকল। পাশ থেকে সুরাইয়া চুপি চুপি ওর কাছ থেকে দূর সরে কটেজের দিকে চলে গেল। মেহনুর স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতেই হঠাৎ সাবার নজরটা ওর দিকে পড়ল। সাবা ওর চোখের চাহনি দেখে খানিকটা বিচলিত হয়ে শানাজের কানে ফিসফিসিয়ে কিছু বলল। শানাজও চিকন কপালে ভাঁজ ফেলে বসা থেকে দাঁড়ালো, হাত ঝাড়া দিয়ে মেহনুরের কাছে এসে ওর কাঁধ ধরে প্রশ্ন করল, তোর কি হয়েছে মেহনুর? তুই এখানে থামবার মতো দাঁড়িয়ে আছিস কেন? আয় আমাদের সাথে বসে পড়, আড্ডা দে, মন ভালো হয়ে যাবে। পরশু তো চলেই যাচ্ছি। মাহতিম কান খাড়া করে সব কথা শুনছিল, কিন্তু মনের খটকা মেটাতে যেই মেহনুরের দিকে তাকালো, ওমনেই মেহনুরের সজল নয়নের ছলছল দৃষ্টি দেখে আশ্চর্য হয়ে গেল। মাহতিমের দিকে পূর্ণদৃষ্টিতে তাকিয়ে থাকতেই মেহনুরের বড় বড় চোখ থেকে হঠাৎ বর্ষণ শুরু হল। সেই বর্ষণের জন্য বুক ফুলে উঠতে থাকলে শানাজ চিন্তিত হয়ে তাড়াতাড়ি ওকে নিজের দিকে ঘুরালো, গালে দুহাত চেপে তীব্র উৎকণ্ঠায় বলে উঠল, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? বাড়ির কথা মনে পড়ছে? মেহনুর তুই চুপ হতো, কি হয়েছে খুলে বল দেখি। মেহনুর গাল থেকে দুহাত সরিয়ে আবার মাহতিমের দিকে তাকালো। রাগে ক্ষোভে লজ্জায় ধিক্কারে মাহতিমের দিকে দৃষ্টি রেখে শানাজের উদ্দেশ্যে কান্না সুরে বলল, আমার বই পুড়িয়ে কি আনন্দ পেল বুবু? ওদের জিজ্ঞেস করো আমার বই কেন পুড়িয়ে দিল। আমার বইয়ের কি দোষ ছিল এখানে? ওটা দাদাভাইয়ের একান্ত বই ছিল বুবু। আমি দাদাভাইকে কি জবাব দিব? দাদির ছোঁয়া ছিল ওই বইটায়। দাদি ওই বইটা ধরেছিল। ওরা আমার বই পুড়িয়ে দিল বুবু। আমার বই পুড়িয়ে ছাই করে ফেলেছে। কথাটুকু বলতেই সবার সামনে হাউমাউ করে কেঁদে উঠল মেহনুর। ঝোড়ো ঝোড়ো করে দুচোখের কোল থেকে অশ্রু নির্গত হচ্ছে। ওর ফুপানো কান্না দেখে সাবা তড়িঘড়ি করে উঠে এসেছে। শানাজ ওর চোখ মুছাতে হাত আগালে মেহনুর রাগ দেখিয়ে সরিয়ে দিল। মাহতিমের মতো সবাই তখন কি করবে বুঝতে পারছিল না। মেহনুর এভাবে হাউমাউ করে কেঁদে উঠবে এটা চিন্তাও করা যাচ্ছিল না। মাহতিমের মনে হচ্ছিল সে বোধহয় জীবনের সবচেয়ে বড় অপরাধটা করে ফেলেছে। কিন্তু এখানে ওর দোষটা আদৌ আছে কিনা সেটা নিয়ে চিন্তা করার অবস্থা পর্যন্ত নেই। সিয়াম ওর বেকুলভাবে কান্না দেখে অপরাধী মুখে বলল, মেহনুর তুমি কেঁদো না প্লিজ। আমরা সত্যিই জানতাম না ওটা যে তোমার বই ছিল। অত পুরনো বই, তার উপর বইয়ের মলটটা ছিল না, এজন্য। বাক্য শেষ করার আগেই মেহনুর টলটলে চোখে তেজ নিয়ে তাকালো। সিয়ামের দিকে রাগী দৃষ্টি দিয়ে তৎক্ষণাৎ ভয়াবহভাবে চেঁচিয়ে উঠল, এজন্য আপনারা পুড়িয়ে ফেলবেন? ওটার কি কোনো মূল্য নেই?
ওটা যে ৮৮ সনের বই, এটা জানেন? এবার সিয়ামের থেকে দৃষ্টি সরিয়ে ওই অশ্রুপূর্ণ চোখে মাহতিমের দিকে তাকালো। চোখ থেকে অনবরত টপটপ করে পানি পড়তেই চেঁচানো সুরে বলল, একবার পেছনের পৃষ্ঠা দেখেছেন? সেখানে যে আমার দাদাভাইয়ের নাম লেখা ছিল চোখে পড়েনি? কেন পুরানোর জন্য আমার রুম থেকে আনলেন? আপনি শুধু অসভ্য না, আপনি একটা জঘন্য চোরও। আপনার মতো জঘন্য মানুষ যেন আমার সামনে না আসে। আমি কখনোই আপনার চেহারা দেখতে চাই না। মেহনুরের প্রতিটি কথা বাজেভাবে আহত করছে মাহতিমকে। বিনা দোষে, বিনা অপরাধে শুধুই মেহনুরের কাছে অসভ্যচোর জঘন্য উপাধি পাচ্ছে। মাহতিম শক্ত হয়েছিল ঠিকই, কিন্তু ভেতরের অবস্থা তুফানের মতো ঝড় তুলে দিচ্ছিল ওর। এদিকে মেহনুরকে সবাই বুঝাতে চেষ্টা করলে মেহনুর কাঁদতে কাঁদতে ঘুটঘুটে অন্ধকারের দিকে দৌড়ে পালিয়ে গেল। এরপর আর চিল্লাচিল্লি হলো না। সৌভিকরা স্তম্ভের মতো স্তম্ভিত হয়ে গেলে কোনো কথাই আর বলতে পারল না। মাহতিম বাক্রুদ্ধ হয়ে ধীরে ধীরে মাথা নিচে নামিয়ে ফেলল, ঘাসের দিকে মুখ করে চোখ বন্ধ করে নিঃশ্বাস ছাড়ল। মেহনুরের কথাগুলো কান দিয়ে ধোঁয়া ছুটিয়ে দিয়েছে। নিজেকে শান্ত রাখার তীব্র চেষ্টায় মাহতিম একদম নিঃশব্দ হয়ে গেছে। আচানক ভয়ার্ত সুরে চিল্লিয়ে উঠল তৌফ, ঘুটঘুটে জায়গাটার দিকে অস্থির কণ্ঠে সপ্তমে গলা চড়িয়ে বলল, সর্বনাশ! মেহনুর এটা কোনো রাস্তার দিকে দৌড় লাগাল। ওইটা তো জঙ্গলের রাস্তা, ওই জায়গার অবস্থা বহুত খারাপ হয়ে আছে ভাই। এই মাইয়া আবার বিপদে পড়ে নাকি? তৌফের কথা শুনে সবাই শিউরে উঠে হায় হায় করতে লাগল। মাহতিম তাড়াতাড়ি বসা থেকে উঠে সবার উদ্দেশ্য বলল, কেউ ওই রাস্তায় পা দিও না, আমি ওখানে যেয়ে নিয়ে আসছি। কালকের বৃষ্টির জন্য জায়গাটা কাদা কাদা হয়ে থাকতে পারে, তোমরা গেলে ব্যথা পেতে পারো। তোমরা টেনশন মুক্ত থাকো, আমি ওকে নিয়ে আসছি। মাহতিম চটপট ওদের কথা বুঝিয়ে দ্রুত জায়গাটার দিকে হাঁটা দিল। ওই জায়গাটায় প্রচুর গাছগাছালি ছিল বিধায় আলো একদম পৌঁছাতে পারেনি। প্রথমবার কেউ খালি নজরে তাকালে ভয়ে তার গা কাটা দিয়ে উঠবে। মাহতিম অন্ধকারে তলিয়ে যেতেই দুহাতে ঝোপের গাছগুলো সরিয়ে ভেতরে ঢুকল। চোখ ৬-২ মিনিটের মতো হাঁটা দিতেই হঠাৎ চোখের সামনে বিধ্বস্ত অবস্থায় মেহনুরকে দেখতে পেল। মেহনুর যে জায়গায় ছিল সেখানটায় চাঁদের ছোট ছোট আলো পাতার ফাঁক গলে আসছিল। তাই যতটুকু দেখতে পেল অমনেই একদৌড় দিয়ে মেহনুরের সামনে গিয়ে দাঁড়ালো মাহতিম। কাদায় হাত পা মাখামাখি হয়ে গলায় গালেও কিছু কাদা লেপ্টে ছিল। মাহতিম ওর অবস্থা দেখে অট্টহাসিতে ফেটে পড়তে নিলে হঠাৎ একটু আগের ঘটনা স্মরণ করে চুপ হয়ে গেল। কাদা বাঁচিয়ে শুকনো একটা জায়গায় পা ফেলে ওর সামনে এসে হাঁটু গেড়ে ঝুঁকল। মেহনুর যে মাথা নিচু করে তখনও ফুপিয়ে কাঁদছে, সেটা ওর পিঠের অবস্থা দেখলেই বোঝা যায়। মাহতিম ওর দিকে হাত এগিয়ে থুতনি উঁচিয়ে মুখ তুলল। নম্র কণ্ঠে শান্ত ভঙ্গিতে বলল, রাগ দেখিয়ে কার ক্ষতিটা হলো? আমার না তোমার? দৌড়টা এই জঙ্গলের দিকে না দিয়ে আমার দিকেই দিতে। আমি তো রাগ ঝাড়ার জন্য পাল্টা জবাব দিতাম না। মাহতিমের দিকে দৃষ্টি তুলে তাকালে অন্ধকারের জন্য স্পষ্ট দেখে পারল না মেহনুর। শুধু বুঝতে পারল মাহতিম আবারও ওর দিকে ওর সামনে বিপদের বেলায় হাজির হয়েছে। একটু আগের ঘটনা চিন্তা করতেই মেহনুর সাথে সাথে ঝটকা মেরে মাহতিমের হাত সরিয়ে দেয়। মাথা নিচু করে কাদাটে জায়গা থেকে উঠতে নিলে আবার ধপ করে পড়ে যায়। মাহতিম ওর কীর্তিকলাপ দেখে হাসবে না দেখবে সেটাই চিন্তা করছিল। এমন বেকুব মার্কা কাণ্ডগান দেখে মাহতিম শেষমেশ আবার বলে উঠল, আমাকে ধরে উঠলে তোমার জন্য ভালো হবে, নয়তো এখান থেকে উঠার চান্স খুবই কম। সামনে একটা পুকুর আছে, চাইলে সেখানে গিয়ে কাদা পরিষ্কার করতে পারো। মেহনুর মুখ তুলে অসহ্য ভঙ্গিতে বলল, আপনি এখান থেকে চলে যান। মাহতিম ওর আকস্মিক রাগের আচরণগুলো খুব মনোযোগ সহকারে দেখেছিল। এখন যেই আচরণগুলো করছে সেটাও যে রাগের শামিল এটা ওর জানা আছে। তাই মাহতিম বিনম্র সুরে সৌজন্যে ভঙ্গিতে বলল, তোমার কি সত্যিই মনে হয় আমি ওই বইটা ইচ্ছা করে পড়েছি?
তাছাড়া আমি তোমার বইটা কিভাবেই খুঁজে পেলাম সেটা কি জিজ্ঞেস করা উচিত না? আমি তো তোমার রুমে যাইনি, তাহলে কি করে তোমার বইটা আমার হাতে চলে এলো? সৌভিকরা তোমার রুমে গিয়েছে কিনা জানি না, কিন্তু অন্যের মাধ্যমে চোরা কাজ করানোর মতো বিশ্রী স্বভাব আমার নেই। মাঝে মাঝে চোখে দেখা সত্য অনেক সময় মিথ্যার মতো হয়। মেহনুর এবার কথাগুলো শুনে খানিকটা অন্যমনস্ক হয়ে গেল। নিজের ভাবনা চিন্তায় মশগুল থেকে কিছুক্ষণ পর বলল, আপনি কিভাবে আমার বই পেয়েছেন? মাহতিম ওর উত্তর শুনে মৃদু ভঙ্গিতে হেসে দিল। মেহনুরের ড্যাবড্যাবে চাহনির দিকে দৃষ্টি রেখে সরল গলায় বলল, বলবো, নিশ্চয়ই বলবো। তার আগে আমার সাথে ওই পুকুরটার কাছে চলো। ওখানে বসে হাত পা ধুয়ে নাও, কাদাগুলো সরাও, তারপর তোমাকে খুলে বলছি। আসো, হাতটা ধরে উঠে দাঁড়াও। মাহতিম উঠে হাত বাড়িয়ে দাঁড়ালে মেহনুর তবুও মাথা নিচু করে থাকে। ওর ব্যাপারটা সম্পূর্ণ বুঝতে না পারলেও সামান্য আঁচ করতে পারল। সেই অনুমানের সূত্র ধরেই প্রশ্ন করে বলল, দৌড়াতে যে পায়ে ব্যথা পেয়েছ নিশ্চয়ই? মেহনুর লজ্জার জন্য বলতে পারল না পায়ে সে ব্যথা পেয়েছে। দৌড়াতে গিয়ে কাদার মধ্যে পা আটকে ধপ করে পড়েছে। অসহায়ের মতো নতমুখে বসে থাকলে হঠাৎ একজোড়া হাত এসে চোখের পলকে কাদা থেকে উপরে তুলে ফেলল। মেহনুর কিছু বুঝে ওঠার আগেই পেশিবহুল বাহু দুটো ওকে গুটিসুটি করে কোলে তুলে নিল। মেহনুর ঘটনার আকস্মিকতার জন্য চোখ খিচে ফেললে কিছুক্ষণ পর হাঁটার গতি অনুভব করল। হাঁটার জন্য ওর শরীরটাও যে একটু একটু নড়ছে সেটা মেহনুর স্পষ্টরূপে টের পেল। মেহনুর ধীরে ধীরে চোখের পাতা খুললে গাছের ফাঁকে ফাঁকে চাঁদের উকিঝুঁকি দেওয়া চন্দ্রালো দেখতে পেল। মেহনুরের নরম শরীরটা কোলে তুলে মাহতিম সোজা পুকুরঘাটের দিকে রওনা দিয়েছে। অন্ধকারে খুব সাবধানে পা ফেলে এগুতে হচ্ছে। একটুখানি অসতর্ক হলে এখনই মেহনুরকে নিয়ে পড়ে যেতে হবে। মেহনুর যে মাহতিমের দিকে চুপ করে তাকিয়ে আছে, মাহতিম সেটা আর চোখে ধরতে পারল। কিন্তু ওর দিকে পাল্টা দৃষ্টি ছুটতে গেলে পা পিছলে এলাহিকাণ্ড ঘটে যাবে। মাহতিম পুরোটা মেঠো পথ নিজেকে শান্ত রেখে শেষমেশ গন্তব্যস্থলে পৌঁছাল। পুকুর ঘাটের পাকা পাটাতনে মেহনুরেকে বসিয়ে দিল। হাতের ঘড়িটা খুলে মেহনুরের কোলে রেখে প্যান্ট গুটাতে ব্যস্ত হল মাহতিম। পুকুরের স্বচ্ছ পরিষ্কার পানিতে নেমে সবার আগে নিজের হাত দুটো ধুয়ে নিল। মেহনুরকে কোলে তোলার জন্য ওর আকাশি রঙের টি শার্ট ইতিমধ্যে কাদার কারণে নষ্ট হয়ে গেছে। মাহতিম সেদিকে ভ্রুক্ষেপ না করে মেহনুরের দিকে আদেশসূচকে বলল, পা দুটো দেখাও। মেহনুর কথাটা শুনেই কাচুমাচু করে পা আরো লুকানোর চেষ্টা করল। এবার মাহতিম রেগে গিয়ে ভ্রু কুঁচকে বলল, এখন কিন্তু কথা না শুনলে সোজা পুকুরে ফেলে দিব। মেহনুর একটা কড়া ধমক খেয়ে নির্বোধ হয়ে গেল। পা এগিয়ে দিতেই মাহতিম ওর পায়ে মুঠো ভর্তি পানি ছেড়ে কাদা পরিষ্কার করে দিল। দুই পা একসঙ্গে ধুয়ে দিতেই শাড়ির নিচটা যতটুকু সম্ভব কাদা পরিষ্কার করে দিল। এবার হাত দুটো পরিষ্কার করে দেওয়ার জন্য ওর ডান হাতটা ধরল মাহতিম। নির্লিপ্তে হাতটা পানি দিয়ে ধুতেই মেহনুর একদৃষ্টে তাকিয়ে রইল। মেহনুরের চাহনি দেখে মাহতিম আন্দাজ করতে পারল এই মুহূর্তে ওর ভেতরে কি কি চিন্তা ঘুরছে। মাহতিম ওর হাত ধুয়ে দিতেই ঠোঁটে হাসি টেনে বলল, তোমার জায়গায় যদি সুরাইয়া এখানে থাকতো আমি সুন্দর করে গলাটা টিপে ধরতাম। টানা 5 মিনিট ওভাবে টিপে রেখে গলায় একটা পাথর বেঁধে দিতাম। তারপর এই পুকুরে ছেড়ে দিয়ে চলে যেতাম। এই কাজটা করতে পারলে আমার জীবনটা ধন্য লাগতো শিওর। কথাটা শুনে খুনি খুনি লাগলো মেহনুরের। কিন্তু কেন সুরাইয়ার ব্যাপারে এমন ফালতু কথা বলছে সেটার জন্য মুখ খুলল মেহনুর। কিন্তু কিছু বলার আগেই মাঝপথে আটকে দিয়ে মাহতিম নিজের আসলো কথাটা বলল, তোমার বইয়ের ব্যাপারে আমি কিছুই জানতাম না। মশার যন্ত্রণা কমানোর জন্য কাগজ পুরাতে বলেছিলাম। প্রীতি কিছু নিউজপেপার কালেক্ট করে এনেছিল, আর ওগুলো দিয়েই আগুন জ্বালিয়েছি। কিন্তু হুট করে সুরাইয়া একটা পুরনো বই নিয়ে আসলো। আর মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট ইজ, ওই বইটা পুরানোর জন্য ও নিজেই কিনা তাগাদা দিয়েছিল।
আমি তো খেয়ালও করিনি বইটা আসলো কিসের ছিল। বইটা যখন দুফালি করে ছিঁড়ে আগুনে পুড়াতে দিয়েছি তখনই তুমি ওই দৃশ্য দেখে আমার উপর ক্ষেপে গেছ। এটা কি আমার দোষ? মাহতিম এটুকু কথা সমাপ্ত করে হাত দুটো পরিষ্কার করা শেষ করল। মেহনুর একদম নির্বাক হয়ে তাকিয়েছিল, ওর দৃষ্টি ঠিক এমন হয়ে আছে যেন চিন্তা চেতনা শূন্য হয়ে গেছে। মাহতিম বুঝতে পারল এটা ঝড় আসার পূর্ব মুহূর্তের নীরবতা। তাই সেই নীরবতাকে শক্ত করতে মেহনুরের বাগালে হাত রাখল মাহতিম। গালে 4টা আঙ্গুল বসিয়ে বৃদ্ধাঙ্গুল এগিয়ে কাদার ছিটেটা মুছে দিতে লাগল। ওর নীরব চাহনির দিকে দৃষ্টি রেখে অন্য হাতটা এগিয়ে ওর গলার ডান দিকে রাখল। সেখানকার ছিটেফোঁটা কাদাটা পরিষ্কার করতেই মেহনুরের দিকে মুখটা একটু এগিয়ে নিয়ে বলল, পরিণীতার মর্ম বুঝতে পারো? এদিকে আমার যে শেখরের মতো অবস্থা হয়ে আছে সেটা বুঝতে পারো না? ধুকপুক ধুকপুক করে বুকের পরিচিত কাঁপুনি বেড়ে গেছে, খুবই অস্বাভাবিকভাবে বেড়েছে। বেতাল হয়ে গেছে, বেসামাল হয়ে গেছে, বেগতিক হারে ছুটছে, ক্রমশ ধুকধুকনি আরও বেড়েই চলছে। নিঃশ্বাসের প্রখরতা ক্রমান্বয়ে ফিসফিসিয়ে হচ্ছে, চারপাশকে সেই ধুকধুকনি অন্য কথা জানিয়ে দিচ্ছে। অসামঞ্জস্য হয়ে বুকের যন্ত্রটা ধরাস ধরাস আবারও বেকায়দা হয়ে গেছে। মাহতিম নিজের মুখটা আরও এগিয়ে নিয়ে গেল, নরম গালটা থেকে কাদা পরিষ্কার করে হাতটা গলার দিকে এগিয়ে নিল। মেহনুর স্থির নয়নে তাকিয়ে থাকলেও মাহতিমের উষ্ণ নিঃশ্বাসগুলো গভীরভাবে ওর মুখের উপর পড়ছিল। মেহনুর এবার একদম চোখ বন্ধ করল না একটাই কারণ, সে নিজের বাকচিন্তায় ছিল না। নিজেকে ওই মুহূর্তে ললিতার জায়গায় মনে হচ্ছিল। সেই তপ্ত নিঃশ্বাসের ঊর্ধ্বশ্বাস ক্ষণে ক্ষণে মনের আঙিনায় ছুটে বেড়াচ্ছিল। মাহতিমের কণ্ঠস্পর্শ ঘ্রাণে মেহনুর পুরোপুরি বশবর্তী হয়ে গেছে। মাহতিমের গায়ের নিজস্ব ঘ্রাণ তীব্রভাবে টের পাচ্ছে, কানে ওর কোমল মিশ্রিত ঠান্ডা সুর ক্ষণে ক্ষণে শুনছে। হিমশীতল স্পর্শের ভেতর মেহনুর পুরোপুরি জড়িয়ে গিয়ে আচ্ছন্ন হয়ে গেছে। সময় হুড়হুড় করে পেরিয়ে গেলেও শেখরের মতো ওষ্ঠসিক্ত করল না মাহতিম। অনেকক্ষণ পেরিয়ে গেলেও ঠোঁটের মাঝে ঠোঁট ডুবিয়ে অধৈর্যরা আঁকড়ে ধরল না। মেহনুরের চোখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই আবারও নিচু সুরে ঠান্ডা কণ্ঠে বলে উঠল, আমার দেহের উপর ছোট্ট শরীরটা না পাওয়া পর্যন্ত স্বস্তি পাব না। আমার দেহের উপর ছোট্ট শরীরটা না পাওয়া পর্যন্ত স্বস্তি পাব না। কথাটা শোনার পর শরীর ঝিমঝিম করে উঠল মেহনুরের। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতেই মাহতিম ওর স্তব্ধ অবস্থা দেখে একটুখানি হাসল। গলা থেকে হাত সরিয়ে পানি থেকে উঠে দাঁড়াল। গুটানো প্যান্টটা নিচে নামিয়ে মেহনুরের কোল থেকে ঘড়িটা নিয়ে পকেটে রাখল। মেহনুর এখনো বাকরুদ্ধ অবস্থায় চেয়ে আছে। বাইরে শান্ত হয়ে গেলেও ভেতরে তখন লণ্ডভণ্ড করা ঘূর্ণিঝড় চলছে। মাহতিম ওর কাছে এসে আবার দুহাতে কোলে তুলে নিল। মেহনুরের হতভম্ব দৃষ্টিটা মাহতিমের মুখ আঁকড়ে রেখেছে। সেই দৃষ্টি যে নামানো উচিত মেহনুরের মধ্যে সেই চিন্তাটুকু নেই। মাহতিম খুব সাবধানে কাদা বাঁচিয়ে রিসোর্টের দিকে এগুতে লাগল। জঙ্গলের ডান দিকের রাস্তাটা কটেজের দিকে ঢুকেছে, বাম দিকের রাস্তাটা সোজা মাঠের দিকে। মাহতিম হাঁটতে হাঁটতে সামনের দিকে তাকিয়ে মেহনুরের উদ্দেশ্যে বলল, কোথায় নিয়ে যাব? মাঠে ওদের কাছে বসবে নাকি কটেজে যেয়ে শাড়ি পাল্টাবে? মেহনুর প্রশ্নটা স্পষ্টভাবে শুনল ঠিকই, কিন্তু মাহতিমের উপর থেকে নির্বাক চাহনি সরাতে পারল না। উত্তরের জন্য মুখের জোরটা এখনো যেন কাটছে না। মেহনুর কোনো কথা বলছে না দেখে মাহতিম এবার পা থামাল। মেহনুরের দিকে দৃষ্টি দিয়ে শান্ত ভঙ্গিতে বলল, চলো কটেজে নিয়ে যাই। তোমার শাড়িতে এখনো কাদা লেগে আছে। এই অবস্থায় ওখানে বসলে তোমারই অস্বস্তি লাগবে। শাড়িটা পাল্টে এরপর তুমি মাঠে এসো। মাহতিম কথাটা শেষ করে কয়েক সেকেন্ডের জন্য ওর দিকে তাকাল, কিন্তু উত্তরের পাট এবারও চুকাল না মেহনুর। সেই থম মারা দৃষ্টিতে তাকিয়েছিল, সেই দৃষ্টি এখনো পুরোপুরি কায়েম আছে। মাহতিম ভালোভাবে বুঝতে পারল মেহনুর ওর কথার মর্ম ধরতে পেরেছে। এজন্যই মেহনুর করে চুপ আছে। মাহতিম কটেজের রাস্তাটাই ধরল।
এদিকে ঝোপঝাড় থেকে বিভিন্ন সুরে পোকার ডাক আসছে। ঝিঝি পোকাও ঝিঝি করে কান লাগিয়ে দিচ্ছে। বৃষ্টির কারণে কর্দমাক্ত জায়গাটা গ্রাম্য গ্রাম্য সুবাস ছড়াচ্ছে। মাহতিম শুকনো জায়গায় পা ফেলে সামনে এগুতেই হঠাৎ কানে অদ্ভুত একটা শব্দ হল। শব্দটার অদ্ভুতত্ব এতই বেশি ছিল যে মাহতিম তৎক্ষণাৎ পা থামিয়ে চারপাশে তাকাল। চাঁদের আলো ম্লান হয়ে এসেছে এখন। স্পষ্ট করে কিছুই এখন দেখা যাচ্ছে না। শ্রবণ ইন্দ্রিয় সজাগ থাকার কারণে পায়ের আওয়াজ সূক্ষ্মভাবে পাওয়া যাচ্ছে। এখানে কেউ তো আছে, কেউ তো গা বাঁচিয়ে লুকিয়ে লুকিয়ে ওদের দেখছে। মাহতিম চোখ ছোট করে ভ্রু কুঁচকে আর চোখে একবার ডানে তাকালো, আরেকবার একই ভঙ্গিতে বামে তাকিয়ে দেখল। মনের ভ্রম ভাবার মতো ভুল ওর হয় না। মন যেটা বলছে নিশ্চয়ই সেটার আভাস এখন কোথাও না কোথাও আছে। কিন্তু প্রমাণ যেহেতু নেই, তার উপর মেহনুর এখন সাথে, তাই সন্দেহ দূর করার চিন্তাটা আপাতত মাথা থেকে ঝাড়ল। মেহনুর ওর আচমকা পরিবর্তনটা দেখে নিজেও চারদিকে তাকালো, কিন্তু কিছুই দেখতে না পেয়ে চুপ করেই রইল। মাহতিম যে রাস্তাটা দিয়ে এসেছে সেটা কটেজের পেছনের দিকে, তাই মাঠে আড্ডারত কেউ ওদের দেখল না। মাহতিম সিঁড়ি ডিঙিয়ে কটেজে ঢুকল ঠিকই, কিন্তু মেহনুরের রুমে আর গেল না। দরজার প্রবেশমুখে নামিয়ে দিয়ে যাওয়ার জন্য পা বাড়াল। মেহনুর একটা ভারী নিঃশ্বাস ছেড়ে পা ঘুরিয়ে রুমের ভেতরে ঢুকে গেল। অন্ধকারে কিছু দেখা না গেলেও আন্দাজের উপর ভিত্তি করে টেবিল থেকে মোমবাতি জ্বালাল। চুলগুলো শক্ত করে খোপায় বেঁধে ব্যাগ খুলে শাড়ি নিল। ভালো করে দরজাটা চাপিয়ে দিল। শাড়ি পাল্টানোর জন্য কাঁধের সেফটি পিনটা খুলবে অমনেই খুট করে শব্দ হলো একটা। মেহনুর শব্দটাকে ইঁদুরের শব্দ ভেবে পিন খোলায় মনোযোগ দিল, পিছু ফিরে তাকাল না। দিকে চাপানো দরজাটা ধীরে ধীরে খুলে যাচ্ছে, সেদিকে মেহনুরের খেয়াল নেই, সে শাড়ির কুচির খুলছে। আধো অন্ধকারে দরজাটার ফাঁক দিয়ে কালো ছায়া রুমে ঢুকছে। সেই ছায়াটা কার এখনো সেটা পরিদৃষ্ট না। মেহনুর কুচির কাছে ছোট্ট পিনটা খুলে সবগুলো কুচি টান মারল, আর তখনই দরজাটা সম্পূর্ণ খুলে দপ করে মোমবাতিটা নিভে গেল। ঘটনার আকস্মিকতায় লোমহর্ষক কাহিপির মতো চমকে উঠল মেহনুর। হাতটা মুঠো হয়ে কুচিগুলো খামচে ধরল। চটপট মাথা ঘুরিয়ে পিছু ফিরে তাকালে দরজাটা একদম খোলা দেখল। অথচ একটু আগে দরজাটা ভালোভাবে চাপা দিয়ে রেখেছিল, যদিও ছিটকিনি আটকায়নি, কিন্তু ছিটকিনি দেওয়ার আবশ্যকতাও নেই। চাঁদের আলোটা একদম ফিকে হয়ে যাওয়ার জন্য অমাবস্যা রাতের মতো অন্ধকার হয়ে আছে। মাঠ থেকে সবার হাসি ঠাট্টা বাতাসের সাথে এখানেও আসছে। মেহনুর ভয়ে ভয়ে গলায় প্রশ্ন করল, কে? কোনো উত্তর এলো না। আবার জিজ্ঞেস করল, কে ওখানে? তবুও কোনো শব্দ হলো না। মিনিট দুয়েকের মতো থমথমে অবস্থায় শক্ত হয়ে রইল মেহনুর, এরপর কুচিগুলো আগের জায়গায় গুজে আঁচলো দিয়ে পুরো শরীর ঢেকে নিল। শব্দহীন ভঙ্গিতে পা ফেলে দরজার দিকে এগিয়ে গেল, প্রবেশদ্বারে চুপচাপ দাঁড়িয়ে বাইরে উকি দিল, আশেপাশে কেউ নেই। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এখানে কেউ ছিল। চাপানো দরজার বাইরে দাঁড়িয়ে কেউ সত্যিই দাঁড়িয়েছিল। মেহনুর নিরুত্তেজ ভঙ্গিতে ভেতরে ঢুকে আবার মোমবাতি জ্বালালো, দরজাটা পুনরায় চাপানোর জন্য এগিয়ে এলো। কিন্তু চাপানোর সময় মেঝের দিকে তাকিয়ে কাঠ হয়ে গেল। কর্দমাক্ত দুটো পায়ের ছাপ সাদা টাইলসের উপর পরিষ্কার বোঝা যাচ্ছে। ভোর সকালে ঘুম থেকে উঠল সবাই। মিষ্টি সকালের শান্ত প্রকৃতি দেখে সবার মন চনমনিয়ে উঠল। সামিক প্রীতিদের নিয়ে পুকুর ঘাটে ছবি তুলতে গেল। সৌভিক গেল নদী তীরে কিছু দারুণ মুহূর্ত উপভোগ করতে। মাহদি ঘুম থেকে উঠেনি দেখে মাহতিম বেরিয়ে এলো কটেজ থেকে। ফ্রেশ হয়ে গায়ে ডার্ক সবুজের টি শার্ট পরে সেপারেট কটেজটার দিকে এগিয়ে এলো। সেখানে দূর থেকে দেখা যাচ্ছে মেহনুর ছোট গোলটেবিলে বসে আছে। ক্রিম কালারের সাদামাটা শাড়ি পরনে, ব্লাউজটা কালো। মাথায় কোনো সিথি নেই, সামনের চুলগুলো সব পেছনে টেনে সুন্দর করে চুল বেঁধেছে। ডান দিকে একটা খেজুর বেনি কোল থেকে মেঝের দিকে ঝুলছে। মাহতিম ততক্ষণে কটেজে ঢুকে ওর মুখোমুখি হয়ে বসল।
চেয়ার টানার শব্দ হলে মেহনুর বই থেকে মুখ তুলে সামনে তাকালো। মাহতিমকে দেখে কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখালো না। শান্ত মুখে স্বাভাবিক চাহনিতে ফের বইয়ের দিকে মনোযোগ দিল। মাহতিম দুটো হাত টেবিলের উপর উঠিয়ে আঙ্গুলে আঙ্গুল মিলিয়ে মুঠো করল। আকাশের দিকে তাকিয়ে শান্ত সুরে বলল, কাল চলে যাচ্ছি। বইয়ের উপর রাখা ছোট হাতটা একটু যেন কেঁপে উঠল। মাহতিম সেটা আর চোখে খেয়াল করল কিনা বোঝা গেল না, কিন্তু মেহনুর খুব শক্ত হয়ে বইয়ের দিকে তাকিয়ে আছে। টেবিলের উপর থাকা সিরামিকের সাদা কাপে চা রাখা ছিল, সেই চা থেকে থেকে এঁকেবেঁকে ধোঁয়া উঠছে। মাহতিম আকাশের দিকে উদাস চাহনিতে তাকিয়ে আছে। বুকের ভেতর থেকে চাপা নিঃশ্বাসগুলো শব্দ করে ছেড়ে দিচ্ছে। আজকের রাতটুকু পর্যন্ত সময় আছে, এরপর সবকিছু গুছিয়ে আসলো জায়গায় ফিরে যেতে হবে। আজ রাতেই কনফার্ম করতে হবে মাহতিম কাল বিকেলে ফিরছে কিনা। মেহনুর বইয়ের একটা পাতা উল্টাতেই হাত এগিয়ে কাপের হ্যান্ডেলটা ধরল। হ্যান্ডেলটার ভেতর তর্জনী আঙ্গুল ঢুকিয়ে কাপটাকে তুলে নিল। শুষ্ক গলায় চায়ের উষ্ণতা ঢালতে ঠোঁটের কাছে কাপ ছোয়ালো, ছোট্ট একটা চুমুক দিয়ে কাপটা আগের জায়গায় রেখে হ্যান্ডেল ছেড়ে দিল। মাহতিম ছোট্ট একটা নিঃশ্বাস ছেড়ে হেয়ালি সুরে বলে উঠল, চায়ে চুমুক দেওয়া ঠোঁট দুটোর জন্য আশেপাশে কেউ অপেক্ষা করছে। কান দিয়ে গরম ধোয়ার মতো অনুভব হলো মেহনুরের। তৎক্ষণাৎ নিজেকে লজ্জার রেশ থেকে লুকানোর জন্য বৃথা চেষ্টা হিসেবে চোখ বন্ধ করে ফেলল। নিচের ঠোঁটটা দাঁতে কামড়ে অনড় হয়ে রইল। মাহতিম এবার ওর দিকে চোখ তুলে হালকা একটা হাসি দিল। মেহনুরের এমন ভাবভঙ্গি দেখে দারুণ মজা লাগছে। ওকে আরও অস্বস্তিতে ফেলার জন্য মাহতিম ছোট্ট বুদ্ধি খাটাল। চায়ের কাপটা শব্দ করে নিজের দিকে টানল। টেবিলের উপরতলা ঘেঁষে ঘেঁষে কাপ নেওয়ার শব্দ হলে মেহনুর চোখ খুলে তাকাল। মাহতিমের দিকে ড্যাবড্যাবে চাহনিতে তাকালে মাহতিম ততক্ষণে কাপটা তুলে নিল। সাদা কাপটার যেদিকটায় মেহনুর চুমুক দিয়েছিল, মাহতিম সেদিকটায় গাঢ় করে ঠোঁট বসিয়ে চুমুক দিল। তৃপ্তির মতো আভাস ফুটিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলল। পরপর দুটো চুমুক দিয়ে কাপটা নিচে রাখল। মাহতিম সেই কাপটার দিকে অন্যমনস্ক ভঙ্গিতে তাকিয়ে শান্ত গলায় বলল, কাল থেকে একটা কথাও তুমি বলনি। ইভেন এখনো তুমি সাইলেন্ট হয়েই আছো। হয়তো তোমার চুপটি আমাকে অনেক কিছু বলে দিচ্ছে, কিন্তু সত্য হচ্ছে আমি এটা মানতে পারছি না। কাল বিকেলের ফ্লাইট বুক করব। আজ রাতের মধ্যে কিছু একটা মুখ ফুটে বলে দিও। আমি শুধু ওই প্রশ্নটার জবাব চাইব, আর কিছু আমার জানার ইচ্ছা নেই। চায়ের কাপটা ছেড়ে চেয়ার থেকে উঠল মাহতিম। মেহনুরের মুখের দিকে শুধু একবার তাকালো। ওর নীরব চাহনির আড়ালে যে উত্তরটা খেলা করছে, সেটা ওকে মুখ ফুটে বলতেই হবে। মাহতিম আর দাঁড়ালো না। যে চায়ের কাপটা টেবিলের উপর রেখেছিল সেটা সুযোগ মতো হাতে নিয়ে কটেজের বাইরে পা রাখল। পিছু ফিরে তাকালো না। সূর্যটা মধ্যগগনের সময় পার করছে। সূর্যের তেজবর্ধক দাপটে মাঠের ঘাসগুলো তেলতেলে ভাব হারিয়ে ফেলছে। গাছের পাতাগুলো তপ্ত হয়ে আছে বেশ। সৌভিক সবাইকে নিয়ে পুকুরঘাটের সানে বসে আলাপ শুরু করল। আজকের আলাপের মুখ্য বিষয় হল মেহনুরকে যেভাবেই হোক আজকের মধ্যে টাইট দিতে। যদি মেহনুর টাইটেও সোজা না হয়, তাহলে নিরুপায় হয়ে ওকে অনুনয় করে মাহতিমের ছুটি বাড়ানোর অনুরোধ করতে বলবে। এ কথা শুনে নীতি বিরস মুখে বলল, ওর মতো শক্ত মেয়ে আমি দেখিনি সৌভিক ভাই। ও যত ছোট হোক না কেন, ও বড়দের অবস্থাও হার হারিয়ে দিয়েছে। আমি তো ভাবতেই পারছি না ও এখনো মাহতিম ভাইয়ের প্রতি ফিল করে না। নীতি কথাটা শেষ করতে না দিয়ে সামিক এবার বলল, নীতি, তোর একটা জিনিস বোঝা উচিত, ওর জন্য এসব নতুন। তার উপর গ্রামের পরিবেশে বড় হয়েছে। এখানে এসব ফ্যাক্ট শহরের মতো আপডেটেড না। ওর যদি ফিল এসে যায় সেটা কি ও প্রকাশ করবে? সামিকের কথা নীতি প্রচণ্ড খেপাটে আচরণ করল। রাগ দেখিয়ে গমগম গলায় বলল, ওর চেয়ে 4 মাসের বড়টা হাত পা তুলে ইজ্জত লুটাচ্ছে, আর ও কিনা টেপ মেরে বাবু সেজে আছে।
আমার এসব একদম সহ্য হচ্ছে না, একদম সহ্য হচ্ছে না। ও যদি সন্ধ্যার মধ্যে ভাইকে কিছু না বলে ওর গলা আমি টিপে ধরব। আমার ভাইকে রিজেক্ট করবে এরকম মেয়ে আমি সহ্যই করব না। নীতির উনচণ্ডী রাগ দেখে সৌভিক ওর মাথায় হাত বুলিয়ে বলল, কুল কুল নীতি, ঠান্ডা হ। আমি বুঝছি তো তুই মাহতিমের কাহিনী নিয়ে চেতে যাবি। তোর কি মনে হয় আমাদের সাহেববাবু হাত পা গুটিয়ে আছে? না রে পাগলি, মাহতিম ঠিকই ট্রাম্পকার্ড ফেলে ওকে বুঝানোর চেষ্টায় আছে। ও ঠিকই আমাদের না দেখিয়ে কাজ সেরে ফেলছে। সৌভিকের কথায় একটু শান্ত হল নীতি, কিন্তু পুরোপুরি তেজটা আর কাটল না। নীতির গরম মেজাজটা ঠান্ডা করার জন্য ফারিন মাঝখান থেকে বলে উঠল, নীতি আপু, আমার গাট ফিলিং বলছে মেহনুর আমাদের ভাইকে রিজেক্ট করার সাহস পাবে না। ভাই যার সামনে দাঁড়িয়েছে সেই মেয়ে কখনো দ্বিতীয়বার চোখ নিচু করেনি। আমরা যখন সামারের ছুটিতে দেশে আসতাম তখন ভাই আমাদের পার্ক চিড়িয়াখানায় নিয়ে যেত। ওখানে ঘুরতে গেলে কি হতো মনে আছে? সে তো আপুকে নিশ্চয়ই মনে আছে। ভাইয়া হাসি খুশি স্টাইলে যদি কণা আপুর মতো মেয়েকে হ্যান্ডেল করতে পারে, এখানে মেহনুর তো একদম মাসুম। কণা নামটা শুনে সিয়ামের চোখ দুটো চকচক করে উঠল। ফারিনের কথায় দাড়ি বসিয়ে চট করে প্রশ্ন করল, কণাটা সুরবনা আন্টির ভাতিজি না? ফারিন শান্ত ভঙ্গিতে জবাব দিল, হ্যাঁ, সুরবনা আন্টির ভাতিজি। তুমি তো ওকে চিনোই। ও যে সুরবনা আন্টির সাথে বেহায়ার মতো থাকে সেটা তো তুমি জানো না। ভাই ছুটি পেলে এজন্যই বাসায় ফিরতে চায় না। এবারও চায়নি। ফারিনের কথায় সবাই কিছুক্ষণ চুপ থাকলে তৌফা হঠাৎ বলে উঠল, দেখ ভাই, আমার এইসব বুঝা লাভ নাই। পোল্ট্রি মুরগি যদি সন্ধ্যার মধ্যে হুহা কিছু না করে আমি নিজেই জানি না ওরে কি করুম। এদিকে মাহতিম হালা এমন ভাব মারাইতাছে গায়ের রক্ত শুদ্ধা টকবক কইরা জ্বলতাছে। তৌফের অবস্থা দেখে সৌভিক এক ধমক দিল। ধমকে কাজ হল না, উল্টো বকবক করতেই থাকল। মাহতিমের ব্যাপারে অনর্গল কথাগুলো বলতেই সাবির এবার প্রশ্ন করে বলল, ভাই তোমার সাথে এমন কি বলছে যেটা শুনে তুমি এমন কথা বলছো? তৌফা ভ্রু কুচকে কাঠিন্য মুখে বলল, তুই শুনবি কি কইছে? সাবির কপট ভঙ্গিতে বলল, অবশ্যই শুনব। শুনব না কেন? এবার তৌফা ঘাটের পাটাতনে আসন করে বসল। এমন একটা ভঙ্গি করল যেন ওরা সবাই শিষ্য আর ও একজন গুরু। তৌফা জম্পেশ একটা ভাব নিয়ে গলা শক্ত করে বলল, ওই বলে চুমাইতে চুমাইতে ওর বউরে মাইরা ফেলব। এখন বলতো এগলা কি ভালো মানুষের কথা? এগুলা যদি আমাদের সামনে খুললাম খোলা বইলা দেয় তাইলে মানিজ্যত তো লুঙ্গির নিচেও থাকত না। তৌফের মুখে এমন কথা শুনে কিছুক্ষণ পিনপতন নীরবতা চলল। এরপর একযোগে উচ্চস্বরে ভয়াবহ হাসির রোল উঠল। হাসতে হাসতে সবাই নিঃশব্দ হয়ে গেছে। ফারিন হাসতে গিয়ে মাটিতে বসে পড়েছে। নীতি চোখ দিয়ে পানি বের করে প্রীতির কাঁধে মুখ লুকিয়ে ফেলেছে। সৌভিক হো হো করে হাসতেই তৌফের মাথায় জোরে একটা চাটটি মারল। চাটটিটা মেরাই হাস্য অবস্থায় বলল, তুই এমন কি বলছিলি বলতো? কি বলছিলি যার জন্য মাহতিম এমন উত্তর দিছে? তৌফা ভ্রুদুটো ভীষণ কুচকে রাগত গলায় বলল, ওরে আমি কি বলতে যামু? শালার চিন্তা ভাবনাই অশ্লীল। খালি বলছিলাম তুই তো শালা রোমান্টিক না। বউরে তো আদর মহব্বত করতে পারবি না। এরপর বাকিটা ইতিহাস বানায়া ফেলছে। তৌফের কথায় হাসি থামায় সিয়াম বলে উঠল, তুই কি ভাবছস তোর এমন প্রশ্ন শুইনা ওই তোরে কোলে বসায়া গালে চুমু খাইব? তোর মাইন্ড এক নাম্বার খাসরা। ওরে কেমনি অশ্লীল বলস ছাগলের বাচ্চা ছাগল। সিয়ামের কথায় চটে উঠল তৌফা। চোখ রাঙিয়ে খারাপ কিছু বলবে অমনেই সৌভিক নিজের কথা ঝুলিয়ে বলল, যার ব্যাপার নিয়ে তোরা আজাইরা কাহিনী করছিস ওর আসলো রূপ বিয়ের পরেই দেখিস। এখন খালি অফ থাক, প্রে করতে থাক মেহনুর যেন যে করেই হোক ওর কথাটা মাহতিমের কাছে স্বীকার করে।
সৌভিকের কথায় সায় মিলিয়ে চুপ হয়ে গেল সবাই। নিজেদের সভা ভঙ্গ করে বিকেলের জন্য প্রস্তুত হল। দুপুরে গোসলের জন্য গোসল করতে গেলে মেহনুরের কপালে ভাঁজ পড়ল। বিকেলের ছোটখাটো পার্টির জন্য লাল যেই শাড়িটা বের করেছে সেটার সাথে ব্লাউজ আনতে ভুলে গেছে মেহনুর। লাল শাড়ির লাল ব্লাউজটা তন্নতন্ন করে খুঁজেও পেল না। এদিকে সাবাসানাজ সুরাইয়ার গোসল শেষ হয়ে শাড়ি পরেও রেডি। মেহনুর সানাজের রুমে গিয়ে দেখল তিন বোন সেখানে বিকেলের জন্য এখনই রেডি হয়ে নিচ্ছে। বিকেলে একটা জমজমাট গ্রিল পার্টি নদী তীরে হবে। বালুর উপর গ্রিল হবে মুরগি, সেখানে গাছের গুড়ি সাজিয়ে গোল করে বসার সিস্টেম, সঙ্গে থাকবে সাথে আনা মিউজিক ইনস্ট্রুমেন্ট। আজকের পার্টিটা চমৎকার করার জন্য সবাইকে বর্ণিল রূপে সেজে আসতে বলা হয়েছে। এদিকে সানাজ সহ বাকি দুজন মেহনুরের ব্লাউজ না আনার ঘটনা শুনে নিজেদের ব্যাগ খুলেছে। শাড়ির সাথে পরার জন্য লাল ব্লাউজ তো নেই, উল্টো যেই ব্লাউজ আছে সেটা শাড়ির সাথে যাবে না। সাবা নিজের ব্যাগ থেকে কালো রঙের লাল রঙের ব্লাউজ বের করল। সেই ব্লাউজের চেহারা দেখে মেহনুর মুখ ঘুরিয়ে ফেলল। সাবা ওকে সুন্দর করে বোঝালো ব্লাউজটা পরে একদম খারাপ লাগবে না। মেহনুর তবুও ওর কথা আমলে নিচ্ছে না। মেহনুরের শাড়িটা কালো রঙের জামদানি শাড়ি, সেই শাড়িটার উপর কালো সুতার সূক্ষ্ম কাজ করা। সেই শাড়িটার সাথে ম্যাচিং ব্লাউজ কালো রঙের ছিল, যেটা সে ব্যাগে তুলতে ভুলে গেছে। সাবা যেই ব্লাউজটা দিয়েছে সানাজ সেটাই ওকে ধমকধামকে পরার জন্য বলে দিয়েছে। এখানে নিশ্চয়ই অপরিচিত কেউ না, সবাই খুব কাছে মানুষ, তার চেয়ে বড় কথা এরা আত্মীয়। মেহনুর মুখ ফুলিয়ে ব্লাউজ নিয়ে নিজের রুমে চলে এলো। দরজাটা চাপিয়ে দিয়ে ব্লাউজটা দুহাতে চোখের সামনে মেলে ধরল। লাল রঙের মখমলের ব্লাউজটা যদিও সুন্দর, কিন্তু এর পিঠের দিকে ফিতা সিস্টেম। ক্রস ক্রস করে দুপাশের ফিতা বেঁধে ব্লাউজটা পরা লাগে। স্লিভ দুটো কোনোই পর্যন্ত আসবে না। মেহনুর এই ব্লাউজ পরবে কিনা এটা নিয়ে মারাত্মক দ্বিধাগ্রস্তে ভুগতে লাগল। 4:30টার দিকে আয়োজন শুরু হওয়ার কথা, অথচ ঘড়িতে 4টা বাজতে চলল। প্রায় 1.5 ঘন্টা ওই ব্লাউজ নিয়ে বসে থাকতেই শেষমেশ পরার চিন্তাই শক্ত করল। পাকা হাতে দ্রুততার সাথে শাড়ি পরে নিল মেহনুর। আয়নার সামনে দাঁড়িয়ে কুচিগুলো নিচের দিকে ঠিকঠাক করে নিল। দীর্ঘ কেশগুলো মোটা দাঁতের চিরুনি দিয়ে আছড়ে পিঠ ছেড়ে দিল। মাথার ডানদিকে একটা সিথি তুলে দুদিকের কানে চুল গুজে রাখল। এমন সময় দরজায় তখন ঠকঠক করে কড়া নাড়ল। মেহনুর আয়না থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকাল। আসার জন্য অনুমতি দিতেই সানাজ দরজা ঠেলে ভেতরে ঢুকল। কিন্তু কিছু বলার জন্য যেই ঠোঁট নাড়াবে অমনেই দরজা ধরে বিস্ময় চাহনিতে থমকে গেল সানাজ। হতভম্বের মতো তাকিয়ে থাকতেই সানাজ ধীরগতিতে রুমের ভেতরে ঢুকল। মেহনুরের সামনে এসে আশ্চর্য দৃষ্টিতে আপাদমস্তক দেখতে থাকল। সানাজের এমন কীর্তিকলাপ দেখে মেহনুর প্রচুর অস্বস্তি বোধ করছিল। সানাজ মিনিট খানেক শুধু বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকল, মুখে কোনো কথা বলল না। মেহনুর ওর অবস্থা দেখে নিজেই আর ভেঙ্গে বলে উঠল, তুমি কি এভাবেই তাকিয়ে থাকবে বুবু? আমার তো অস্বস্তি হচ্ছে। মেহনুরের কথায় নিজের বিস্মিত ভাব একটু যেন কমল, তবুও পুরোপুরিভাবে সেটা গেল না। সানাজ কাছে এসে মেহনুরের কাঁধ দুটোতে হাত রাখল, স্নেহ দৃষ্টিতে ওর মুখটার দিকে তাকিয়ে থাকতেই শান্ত সুরে বলল, তোকে যদি এই রূপে আম্মা আর ছোট মা দেখত, পাগলের মতো খুশি হতো মেহনুর। সানাজের অম্লান কথায় ড্যাবড্যাব করে তাকিয়ে রইল মেহনুর। নীরবতা আঁকড়ে ধরল ওকে। মেহনুরকে নিশ্চুপ দেখে সানাজ ওর কাঁধ থেকে হাত সরিয়ে ফেলে। মিষ্টি একটা হাসি দিয়ে রুম থেকে যেসব সাজগোজের সামগ্রী এনেছিল সব ড্রেসিং টেবিলের উপর রাখে। বেছে বেছে লাল রঙের লিপস্টিক পছন্দ করে, কানের জন্য সোনালি টপ, দুহাতে পরার জন্য লাল কাচের রেশমি চুড়ি, চোখের জন্য কালো কাজল। সানাজের আনা জিনিস দেখে তৎক্ষণাৎ ঘাবড়ে যায় মেহনুর। সাজার জন্য বারবার দ্বিমত পোষণ করে মুখ কুচকাতে থাকে, কিন্তু সানাজের বেপরোয়া জোড়াজুড়িতে মেহনুর বাধ্য হয়ে সাজে। সানাজ ওর সাজগোজ শেষ করে সঙ্গে নিয়ে যায়।
নদী তীরে যাওয়ার জন্য কটেজের বাইরে আসে। আশেপাশে কেউ নেই, সবাই ইতিমধ্যে নদী তীরে চলে গেছে। খালি রিসোর্টটা নীরবতার দখলে আচ্ছন্ন হয়ে আছে। শানাজের পিছু পিছু মেহনুর যেতে থাকে। শানাজের পরনে কমলা রঙের তাঁতের শাড়ি, কমলা রঙের ব্লাউজ, চুলগুলো খোপায় গুজা, কানের ডানপাশে একটা হলুদ গাঁদা ফুল। মেহনুর ওর পিছু পিছু কাঙ্ক্ষিত জায়গাটায় চলে এলো। সেখানে আসতেই দেখতে পেল নদীর কাছে বালুময় জায়গাটা বিকেলের আলোতে উজ্জ্বল হয়ে আছে। সকলের পরিকল্পনা মতে গাছের গুঁড়িগুলো গোল করে সাজানো আছে। মাঝখানে ক্যাম্পফায়ার জ্বলছে, সেখান থেকে একটু দূরে গ্রিল পার্টির আয়োজন করা হয়েছে। নীতিরাও আজ শাড়ি পরেছে শানাজদের দেখা দেখি। ওদের কাছ থেকে 3টে শাড়ি নিয়ে নীতিপ্রীতি ফারিন একসঙ্গে পরেছে। শাড়ি পরানোর পুরো কাজটাই সাবা করে দিয়েছে। সুরাইয়া অন্যান্য দিনের মতো আজ মুখ ফুলিয়ে নেই, প্রাণবন্ত হাসিতে সাবিরের সাথে গ্রিলের জিনিস আনা নেওয়া করছে। ছেলেদের পরনে ফর্মাল গেট আপ, শার্ট প্যান্ট পরার আইডিয়াটা সৌভিক সিলেক্ট করেছে। নীতি তন্মধ্যে ঘোষণা দেয় পার্টির জন্য সবাই উপস্থিত হয়েছে, এখন পার্টি শুরু করতে কোনো বাধা নেই। সত্যিই ঘোষণার 5 মিনিটের মধ্যে সবাই গাছের গুড়িতে বসে পড়ল। মেহনুর ও নীতিমাগদি একটা গুড়িতে বসল, শানাজ সৌভিক প্রীতি অপরটায়, সাবা ফারিন তৌফা তার পাশেরটায়। ঠিক এমন করে সবাই গুড়িগুলো দখল করে বসল। এদিকে মাহতিম ম্যানেজারের সাথে টুকটাক কথাগুলো সারার জন্য রিসোর্টে চলে গিয়েছিল। হাতে একটা কোকের ক্যান নিয়ে মোবাইলে কাজ করতে করতে নদী তীরে ফিরছিল। আড্ডার আমেজ যত বাড়ছে ততই শোরগোল ভেসে আসছে। মাহতিম সেই শোরগোলের সূত্র ধরেই ক্যানে চুমুক লাগিয়ে এগুতে থাকল। ফোনের স্ক্রিনের গুরুত্বপূর্ণ কিছু মেইল চেক করছিল, কিন্তু ঠিক ওই সময় তৌফের হোহো হাসির জন্য মুখ তুলে সামনে তাকালো। খুবই স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে এরপর চোখ নামিয়ে ফেলল। হঠাৎ কিছু আশ্চর্য জিনিস দেখার মতো হড়বড় করে ফের তাকালো মাহতিম। ওমনেই চোখ দুটো স্থির করে তাকিয়ে রইল সেদিকে। ক্যানে চুমুক দেয়া তো দূরের কথা, হাঁটাও থামিয়ে ফেলল মেহনুরকে দেখে। ঝিমঝিম করে সমস্ত শরীরে যেন ঝড় বয়ে যাচ্ছে। উত্থাল পাত্থাল জলোচ্ছ্বাসের মতো তীব্র ঝাপটা বুকের উপর আছড়ে পড়ছে। এ কি দেখল চোখের সামনে? কাকে দেখল এই মুহূর্তে? কে বসে আছে এমন সাজে? একে একে অনেকগুলো প্রশ্ন মাহতিমের সচল মস্তিষ্কে ঘুরঘুর করতে থাকল। মাহতিম স্থির হয়ে মেহনুরের দিকে তাকিয়ে থাকলে হঠাৎ আড্ডার মাঝখানে মেহনুরের চোখ মাহতিমের দিকে পড়ল। দুজনের অবস্থা থমকে যাওয়া মুহূর্তের মতো আটকে গেল। মেহনুর এতক্ষণ যেই অস্বস্তিটা কাটিয়ে উঠিয়েছিল, হঠাৎ সেই অস্বস্তিকর অবস্থাটা আবার জেঁকে ধরল। গলা শুকিয়ে পানির জন্য পিপাসিত হয়ে উঠল। মাহতিমের চাহনি, মাহতিমের লুক কোনোটাই সহজভাবে নেওয়ার মতো না। আজ লোকটা সেই প্রথম দিনের মতো নিজেকে রেডি করেছে। সেই কালো শার্ট দিয়ে পেশিবহুল শরীরটা ঢেকে রেখেছে। কালো প্যান্টের সাথে কালো শার্টটা সেদিনের মতো বেল্ট দিয়ে ইন করেছে। স্লিভও তুলে রেখেছে কনুইয়ের দিকে। শুধু পরিবর্তন এনেছে শার্টের বোতামের মধ্যে। উপরের দুটো কালো বোতাম দেদারসে খুলে রেখেছে, সেই খোলা অংশ দিয়ে দেখা যাচ্ছে তার উজ্জ্বল বুক। ক্যান ধরা হাতটায় ঘড়ি না থাকলেও কেন জানি ব্যতিক্রম দেখা যাচ্ছে। তার হাতের নীল রগগুলো উজ্জ্বল চামড়ার উপর দাম্ভিকতার মতো ফুলে আছে, গাল দুটো আজও ক্লিন শেভ করা। পশ্চিমের হেলে পড়া সূর্যটা যেই কমলা ভালো দিচ্ছে, সেই আলোটা সম্পূর্ণরূপে মেহনুরের মুখটায় পড়েছে। মায়াকারা শান্ত চোখ দুটো কাজলের ছোঁয়ায় ফুটে আছে। চোখ দুটো দিঘির সেই কালো জলের মতো গভীর লাগছে। সেই গভীরতায় ডুবে যেতে পারলে জীবন যেন ধন্য লাগবে, আরও ধন্য। কমলা আভার ঠোঁট দুটো যেই রঙে ঢেকে আছে, সেই লাল টুকটুকে রংটা মাহতিমকে ঘায়েল করার জন্যও যথেষ্ট। মাহতিম ওই কাপা কাপা ঠোঁটের দৃশ্য দেখে তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল। মাথাটা নিচে নামিয়ে জোরে দুবার নিঃশ্বাস ছাড়ল। তুমুল অস্থিরতাকে কেন্দ্র করে যে ঝড়ো অবস্থাটা ভেতরে ভেতরে চলছিল, সেটা একটু যেন শান্ত হল।
ক্যানের মুখে আর ঠোঁট ছোঁয়াতে পারল না মাহতিম, ক্যানটা ওভাবেই নিয়ে এসে সৌভিকের পাশে বসল। তৌফা আর প্রীতি মাহতিমের চুপটি মুখটা দেখে মিটিমিটি হাসল, সেই হাসিটা কাউকে বুঝতে দিল না। মেহনুর জড়তার জন্য আবার হাসি উড়িয়ে ভার মুখে বসে রইল, আগের মতো প্রাণখোলা হাসিতে যুক্ত হল না। সৌভিক শেষ বিকেলের শান্ত পরিবেশে গান ধরার জন্য টস করল, কিন্তু অপ্রকাশিতভাবে ফলাফল এলো মেহনুর। মেহনুর টসের চিরকুটে নিজের নাম দেখে প্রচণ্ড ঘাবড়ে গিয়ে সেখান থেকেই চলে যেতে চাইল, কিন্তু নীতির তোষামোদে আর উঠল না। মাহতিম অনেকক্ষণ ধরে চুপচাপ থাকলে সৌভিক এবার ফিসফিস করে ওর কানের কাছে বলল, দোস্ত, আজকের দিনটা নষ্ট করিস না, পুরনো ফর্মটা ধরে ফেল, এটাই তোর মোক্ষম সুযোগ, কনফেস কর মাহতিম। তুই সোজাসুজি না বললেও সমস্যা নেই, দরকার পড়লে ফিল্মি স্টাইলেই বল, তবুও বল দোস্ত, চুপ থাকিস না। সৌভিকের ফিসফিসানিতে মুখ তুলে তাকালো মাহতিম। সৌভিক মাহতিমের দিকে দৃষ্টি রেখে আবার ইশারায় তাগাদা দিয়ে ফেলল। মাহতিম কিছুক্ষণ নীরব থেকে চোখের ইশারায় গিটারটা পাস করতে বলল। সৌভিক একটা প্রাপ্তির হাসি দিয়ে সিয়ামের কোল থেকে গিটারটা নিয়ে মাহতিমের হাতে দিল। মাহতিম কালো গিটারটা কোলে রেখে সোনালি তারে আঙ্গুল বসিয়ে টুং করে একটা শব্দ করল। সেই ছোট্ট শব্দের কৌতূহলে সবাই নিজেদের আড্ডা থামিয়ে মাহতিমের দিকে দৃষ্টি আর্পণ করে তাকাল। মাহতিম তখন মাথা নিচু করে গিটারের দিকে নিষ্পলক তাকিয়ে আছে। আজ বহু বছর পর গিটারের তারে আঙ্গুল রেখেছে, আগের মতো সুর তুলতে পারবে কিনা সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। তবুও সাহস করে আবারও গিটারের তারে টুং করে শব্দ তুলল, কিন্তু মনের ভেতর থেকে জোর আসছে না একদম। যেই আঙ্গুল দিয়ে পিস্তল রাইফেলের ট্রিগার চাপে, সেই আঙ্গুল এখন গিটারের তারে খুবই অযোগ্য হয়ে উঠেছে। চর্চাহীন আঙ্গুলগুলো আবারও সাহস দেখিয়ে তারের মাঝে চালাতে লাগল, টুং টুং করে শব্দ তুলে একসময় আসলো সুরটা ধরে ফেলল। চোখ দুটো বন্ধ করে গলা খানিকটা ভিজিয়ে নিল, মৃদু কেশে ঠিক করল শুষ্ক হয়ে আসা গলাটা। সবার মধ্যে প্রচণ্ড উৎকণ্ঠা কাজ করছে মাহতিমের জন্য। মাহতিম আজ যেই রূপটা দেখাচ্ছে সেটা শুধু তিন বন্ধু সিয়াম সৌভিকতফ দেখেছে, ভাই বোনরা দেখার সুযোগ পায়নি। নিরিবিলি পরিবেশটা গিটারের সুরে মূর্ছিত হলে মাহতিম আস্তে আস্তে গানের সুর তুলল। কাঙ্ক্ষিত গানটার শব্দতালে একে একে পিয়ানো বেজে উঠল, বাঁশির নরম সুর চলতে থাকল, মাউথর গানের শব্দ তুলল সিয়াম তোফসামিক। সবাই বাধ্য হল চোখ বন্ধ করে গানের মাঝে ডুবে যেতে, নিমিষেই আবদ্ধ হয়ে যায় গানের সুরে। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবুও অল্পেই হারাচ্ছি আবার। তাকে ছোপ ছোপ ভাবছি, আর ছুঁয়েই পালাচ্ছি, তবুও তাকেই ছুঁতে যাচ্ছি আবার। গানের গলাটা সুরের জন্য থামল। গিটারের আওয়াজের পাশাপাশি মাউথ অর্গানের নিপুণ সুরে জমে উঠল প্রকৃতি। সবার চোখ বন্ধ হলেও মেহনুর চোখ খুলে তাকাল। আগুনের হলুদ বর্ণের আলোতে মাহতিমের দিকে দৃষ্টি থামল। মাহতিম গিটার চালানো অবস্থায় যে ওর দিকে তাকিয়ে থাকবে, সেটা চিন্তা করতে পারেনি মেহনুর। মাহতিম ওর দিকে তাকিয়ে আবারও নিজের গলা মিলিয়ে গাইতে থাকল। গানের লাইনগুলো যেন মেহনুরকে কাছে আসার জন্য ব্যক্ত করছিল। অভিমান, পিছু নাম, তাকে পিছু ফেরাও, তার কানে না যায় পিছু ডাক আমার। মুখ বুজেই তাকে ডাকছি আবার, তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবুও অল্পেই হারাচ্ছি আবার। মাহতিম চোখ বন্ধ অবস্থায় গানের শেষ লাইনটা উচ্চারণ করল। গানের শেষে সুরের তালটা ফিনিশিং দিতেই চোখ খুলে যেই ওর দিকে তাকালো, মেহনুর সম্পূর্ণ বিমোহিত দৃষ্টিতে স্বীকারোক্তি সূচকের হাসি দিল। সেই হাসির দিকে তাকিয়ে আবারও স্থিরজ্ঞান ভুলে গেল মাহতিম। গিটারের তারে ভুলবশত জোরে আঙ্গুল চালাতেই আচমকা আঙ্গুল কেটে ফেলল। অস্ফুট শব্দে ছোট্ট একটা আর্তনাদ করে উঠলে সবাই চমকে গিয়ে চোখ খুলল। বাজনা আকস্মিকভাবে থেমে গেল। মাহতিম কাটা আঙ্গুলের কাটা স্থানে তাকিয়ে দেখল টপটপ করে রক্ত ঝরছে, রক্তে হাত লাল হয়ে যাচ্ছে।
সবাই চিন্তায় বেকুল হয়ে উঠলে মাহতিম সবাইকে শান্ত হতে বলে। কেউ ওর কথা শোনে না, বাধ্য হয়ে সবাইকে সাংঘাতিক ধমক দেয় মাহতিম। ওর ধমকে সবাই চুপ হয়ে গেলে শুধু সাবির রিসোর্টের দিকে চলে যায়। বাকিরা আগের জায়গায় বসে থাকলে মাহতিম ওদের গ্রিল প্রস্তুত করার জন্য কাজে লাগতে বলে। এদিকে কাটা আঙুলটা অন্য হাতে শক্ত করে চেপে আছে মাহতিম। গিটারের তারে একফালি চামড়া আলগা হয়ে কেটেছে। হঠাৎ সামনের দিকে চোখ তুলে তাকালে আর ছোট্ট মানুষটার মুখে হাসি দেখতে পেল না মাহতিম। সে এখন বিষণ্ণ মুখে মাহতিমের দিকে তাকিয়ে আছে। আশেপাশে যদি সানাজরা না থাকতো তাহলে মাহতিম ঠিকই ওর কাছে যেয়ে বলতো, কিছুই হয়নি, ঠিক আছি। মাহতিম ওর দিকে ইশারায় কিছু বলবে ভেবেছিল, কিন্তু তার আগেই মেহনুর সেখান থেকে উঠে দাঁড়ালো। সবার উদ্দেশ্যে বলল, আমার প্রচুর মাথা ব্যথা উঠেছে, আমি একটু ঘুমাতে চাই। আপনারা সবাই এখানে মজা করুন, দয়া করে আমার জন্য আনন্দের পরিবেশটা নষ্ট করবেন না। আমি তো এমনই এসব পছন্দ করি না, তাই একটু বিশ্রাম চাচ্ছি। আমি তাহলে যাই। মেহনুরের কথায় মাহতিম কিছু বলার আগেই নীতি চট করে বলল, যদি খুব মাথা ব্যথা থাকে তাহলে রুমে যেয়ে ঘুমিয়ে পড়ো মেহনুর, জেগে থেকো না। আমাদের আসতে হয়তো দেরি হতে পারে। যদি কিছুর প্রয়োজন হয় আমাদের কাছে ওয়েটার পাঠিয়ে দিও। মেহনুর সায় জানিয়ে চুপচাপ চলে গেল। পিঠের উপর আঁচলো টেনে রিসোর্টের নিয়ন বাতির রাস্তাটা দিয়ে রিসোর্টের ভেতর ঢুকল। কারেন্টের লাইন ঠিক করা হয়েছে দেখে রিসোর্ট এখন কালকের মতো অন্ধকার না। মেহনুর কটেজের সিঁড়িতে পা ফেলে ভেতরে ঢুকলে মনটা খচখচ করে উঠল। একটু দাঁড়িয়ে চারপাশে চোখ বুলিয়ে বারবার সবখানে দেখতে থাকল। কেন জানি মনে হচ্ছে ওকে কেউ আড়ি পেতে দেখছে। মেহনুর বিষয়টাকে পাত্তা না দিলেও মন কেমন খটমট করছে। গতরাতে রুমের বাইরে জুতার যেই ছাপ দেখেছিল সেটা নিয়েই সন্দেহ জাগছে। ছাপটা কি আদৌ মাহতিমের? মাহতিম যদি হয়েই থাকে তাহলে রুমের বাইরে কি করতে আসবে? এসব চিন্তায় মশগুল হয়ে মেহনুর অন্ধকার রুমের লাইট জ্বালালো। আর ঠিক তখনই চোখের সামনে ভেসে উঠল বিভৎস রুমের অবস্থা। বিকেলের দিকে পুরো রুম গোছালো অবস্থায় ছিল, সেই রুম এখন লণ্ডভণ্ড হয়ে আছে। বিছানার চাদর উল্টিয়ে ফ্লোরে ফেলে দিয়েছে, বালিশগুলো পড়ে আছে নানা দিকে, টেবিলের উপর উপন্যাসের বইগুলো এলোমেলো করে রাখা হয়েছে, কিছু বই ফ্লোরেও পড়ে আছে। মেহনুর রুমের এমন ভয়ানক অবস্থা দেখে চরম বিস্ময় বনে গেল। বিস্ময় আঁখি দুটো বড় বড় হয়ে উঠলে হঠাৎ খপ খপ করে পায়ের আওয়াজ পেল। ক্ষীণতা থেকে তীব্র হচ্ছে এগিয়ে আসার আওয়াজটা। মেহনুর ভয়ের আক্রোশে মুখ বুজে রইলে হঠাৎ চারধার ঘুটঘুটে অন্ধকার করে কারেন্ট চলে গেল। অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে গেল রুমের ভেতরটা। মেহনুর ভয়ের চোটে বুবু বলে চেঁচিয়ে উঠল, কিন্তু কেউ বুবু ডাকের সাড়া দিল না। মেহনুর রুম থেকে বেরোনোর জন্য দ্রুত পিছু ফিরে তাকালে ক্যাচ করে আপনা আপনি দরজা বন্ধ হয়ে গেল। বাইরের আলোটুকুও আর থাকল না। নিকষ কালো বিভৎস অন্ধকারে মেহনুর কিছুই দেখতে না পেয়ে বন্ধ দরজা খুলতে গেল, কিন্তু ছিটকিনির কাছে আর যেতে পারল না। ছিটিকিনির কাছে হাত পৌঁছানোর পূর্বেই আঁচলটা পেছনে থেকে শক্তভাবে টান অনুভব করল। মেহনুর চেষ্টা করেও ছিটকিনি খুলতে পারল না, উল্টো আঁচলের জন্য টান খেয়ে পেছনের দিকে পিছাতে লাগল। ভয় যেন শ্বাসনালী রোধ হওয়ার উপক্রম। এদিকে আতঙ্কের জন্য কণ্ঠনালী জীর্ণ হয়ে গোঙানির মতো আওয়াজ বের হচ্ছিল, তবুও সেই আওয়াজ বাইরে গেলেও শোনার কেউ ছিল না। সৌভিক বিফের জন্য লক্ষ্য করল টমেটো সসের বোতল শেষ হয়ে গেছে, অথচ এদিকে প্রচুর সস লাগবে। সৌভিক অবশিষ্ট সসগুলো বলে ঢালতেই জোর গলায় বলল, গাইজ আমার এদিকে টমেটো সস শর্ট, কেউ আমার রুম থেকে সসের বোতল দুটো এনে দে। সৌভিকের কথাটা তীব্র সাউন্ড বক্সের জন্য কারোর কানেই গেল না। এদিকে মাহতিম চুপচাপ গুড়ির উপর ব্যান্ডেজ লাগিয়ে বসে আছে। মেহনুর যে উদাস হয়ে চলে গেছে ব্যাপারটা একটুও সহ্য হচ্ছে না ওর। হঠাৎ কি ভেবে যেন রিসোর্ট যাওয়ার রাস্তায় চোখ গেল।
সাথে সাথে কপালে অনেকগুলো ভাঁজ পড়ে চিন্তিত হয়ে উঠল। এই রাস্তা এমন অন্ধকার কেন? মানে কি? কারেন্ট কি চলে গেছে? নাকি রিসোর্টের লাইনে কোনো সমস্যা হয়েছে? মাহতিম চিন্তার রোশানলে ফেসে যেতেই চট করে গুড়ি থেকে উঠল। সৌভিক সমানে সসের জন্য চেঁচিয়ে যাচ্ছে, মিউজিকের জন্য কেউই শুনল না। সৌভিক শেষমেশ বাধ্য হয়ে মাহতিমের কাছে এসে দাঁড়ালো। ওর কানের কাছে সস আনার কথাটা বললে মাহতিম তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। মাহতিম সসের জন্য চলে গেলে সৌভিক ওর যাওয়ার দিকে তাকিয়ে হাসতে থাকল। রিসোর্টে যাওয়ার জন্য যে মন আকুপাকু করছে সেটা সৌভিক ঠিকই বুঝে গেছে। মাহতিম পকেট থেকে ফোন বের করে ফ্ল্যাশলাইট জ্বালালো। অন্ধকার রাস্তায় আলো ফেলে রিসোর্টের গেট দিয়ে ঢুকল। ভেতরের অবস্থা দেখে মনে মনে যা ভেবেছিল সেটাই হয়ে আছে। কোথাও কোনো আলো নেই, তার উপর অন্ধকার হয়ে আছে। মাহতিমের মনে শুধু একটাই চিন্তা, মেহনুর যেন সুস্থ সমেত থাকে। মনের মধ্যে কু ডাকার মানে সে কিছুতেই বুঝতে পারছে না। মোবাইলের আলোয় রাস্তা ধরে মাঠের কাছে আসতেই বুকটা ধক ধক করে লাফাতে লাগল। মাহতিম একবার দুইবার বারবার যেই আওয়াজ শুনল সেগুলো একটাও চিনতে দেরি হল না। অন্ধকার চিরে মেহনুর বলে চেঁচিয়ে উঠল মাহতিম। দ্রুততার সাথে দৌড় লাগিয়ে ওমনেই রুমের দিকে ছুটল। কটেজের ভেতরে ঢুকে বদ্ধ দরজায় জোরে ধাক্কা মারল, কিন্তু ভেতর থেকে আটকানো দেখে সেটা আর খুলল না। এদিকে মেহনুরের কান্না অনবরত ভেসে আসছে রুমের ভেতর থেকে। ওমন আওয়াজে মাহতিম স্বাভাবিক স্থিতিতে থাকতে পারে না, ওমনেই লাথি দিতে থাকে বন্ধ দরজায়। শরীরের সমস্ত জোর দিয়ে সজোরে ধাক্কা মারলে ধরাম করে দরজা খুলে যায়। চোখের সামনে কান্নার হিড়িকে হিচকি তুলতে থাকা মেহনুর ঠোঁট উল্টে কাঁদছে, আঁচলটা তরুণের শক্ত হাতের মুঠোতে ৮০% এসে গেছে। মেহনুর সেই আঁচলটুকু আটকানোর জন্য দুহাতে খামচে আছে। কান্নায় চোখ দুটো ফুলে লাল হয়ে উঠেছে। মাহতিম স্থির হয়ে নির্বাকভাবে মেহনুরের দিকে তাকিয়েছিল। বুক ভর্তি লম্বা লম্বা শ্বাস, প্রশস্ত বুক ফুলিয়ে টানছিল। তরুণ মাহতিমের মুখের অবস্থা দেখে অজান্তেই মুঠো ঢিলা করে আঁচল ছেড়ে দিল। হাতের মুঠো থেকে আঁচল সরে যেতেই মেহনুর নিজের খামচানো হাতটা স্বাভাবিক করে ফেলল। কিন্তু হিচকি তুলা কমল না ওর। মাহতিমের কপালের রগ দুটো যেভাবে ফলে উঠেছে, তরুণের আর বুঝতে বাকি রইল না এখন তাণ্ডবলীলা ঘটতে যাচ্ছে। তরুণ গলা উঁচিয়ে বড় করে ঢোক গিলল। এদিকে মাহতিম দরজা ছেড়ে ধীর পায়ে রুমের ভেতরে ঢুকছিল। তরুণের দিকে শক্ত দৃষ্টিতে তাকিয়ে কোমরের দিকে হাত নামাল। তরুণ আবার একটা ঢোক গিলে দেখল মাহতিম বেল্ট খুলে ফেলছে। কোমর থেকে বেল্টটা খুলে বাম হাতে খুব কায়দা করে পেঁচাচ্ছে। তরুণ পা পিছিয়ে পেছনের দিকে চলে গেলে মাহতিম ওকে এক চুল ছাড় দেয় না। বাম হাতে বেল্টটা সম্পূর্ণ পেঁচিয়ে ডান হাতের আঙ্গুলগুলো কটকট করে ফুটিয়ে নিল। তরুণের একদম কাছাকাছি যেতেই রুম কাঁপিয়ে হুলস্থুল চিৎকার শুরু হল। মেহনুরের চেয়ে 1000 গুণ তীব্রতায় চিল্লাতে থাকল তরুণ। মাহতিমের হাতে প্রতিটি বেল্টাঘাত খেয়েছিল মুরগির মতো ফ্লোরে গড়াগড়ি খেতে লাগল সে। মেহনুর সেই হাহাকার দৃশ্য দেখে চোখ খিচ মেরে কানে হাত চাপা দিয়ে কাঁদছে। মাহতিম এখন মেহনুরের চেয়ে তরুণের আহাজারি শোনার জন্য মরিয়া হয়ে আছে। সেদিন ওকে শুধরানোর সুযোগ না দিল আজ এরকম দিন দেখতে হতো না। মেহনুরের গায়ে হাত দেওয়া তো দূর, চোখ দেওয়ারও সাহস কুলাতে পারত না। পিটাতে পিটাতে মাহতিম হয়রান গেলেও বেল্টটা বাম হাত থেকে ডান হাতে চালান দিয়ে পিটাতে লাগল। এদিকে সৌভিক অপেক্ষা সসের জন্য করতে করতে কাহিল হয়ে উঠল। নিরুপায় হয়ে নিজেই যখন সসের জন্য পা বাড়াল, তখন সিয়াম এসে প্রফুল্ল সুরে বলল, কি মামু, ওদের রোমাঞ্চ দেখার জন্য যাও কেন? লজ্জা করে না? ওরা একা আছে, একা থাকতে দাও। সিয়ামের কথায় ভ্রু কুচকে ক্রুদ্ধ হল সৌভিক। রাগী সুরেই তেজ দেখিয়ে বলল, সসের বোতল যে সবগুলো আনা দরকার ছিল সেই তাল নাই তোমার? এখন আমি কই থেকে সস আমদানি দিব? সৌভিকের রাগ দেখে সিয়াম তাড়াতাড়ি ওকে শান্ত করতে বলল, আরে মামা রিল্যাক্স হও।
চলো বোতল আনি। চিন্তা কইরো না, আসলো জায়গায় তাকামু না। সসের দিকেই চোখ দিয়া থাকুম। সৌভিক এ কথার প্রেক্ষিতে কিছু বলল না, কিন্তু সিয়ামের সঙ্গে সস আনার জন্য রেসর্টে ঢুকলে যেই আর্তনাদের চিৎকার শুনল, দুজনেই হকচকিয়ে নিজেদের দিকে তাকিয়ে রইল। সিয়াম একটা ঢোক গিলতেই সৌভিক ওকে রেখে এক দৌড় দিল। সিয়ামও সঙ্গে সঙ্গে দৌড়ে এসে মাহতিমের কীর্তিকলাপ দেখলে তাড়াতাড়ি দুজন ওকে বহু কষ্টে থামাল। মাহতিমকে পেছনে থেকে ঝাপটে ধরল সিয়াম, আর হাত থেকে বেল্টটা নিয়ে নিল সৌভিক। সৌভিক আর সিয়াম অনেক চেষ্টায় পরিস্থিতি ঠান্ডা করে সবাইকে ডেকে আনল। তরুণের অবস্থা কঠিন, ব্যবস্থা নেওয়ার জন্য মাহতিমকে বুঝিয়ে দিল। মাহতিম কিছু সময় পর শান্ত হলে সবার আগে ম্যানেজার এবং 3 জন সাঙ্গুপাঙ্গুদের ধরল। এই তরুণ এখানে কিভাবে এলো সেটা সবিস্তারে ব্যাখ্যা দিতে বলল। এদিকে সানাজ এসে পায়ের জুতা খুলে দুগালে ঠাস করে মারল। মার খাওয়া তরুণ ফ্লোরে গোঙানি দিয়ে চোখ বন্ধ করল, কিন্তু সম্পূর্ণরূপে চেতন হারাল না। মেহনুরের অবস্থা কাঁদতে কাঁদতে খুবই নাজেহাল হয়ে গেলে মাহতিম সানাজদের সামলানোর জন্য বলল। নিজে রুম থেকে বেরিয়ে গিয়ে তরুণের পাশাপাশি ম্যানেজারের ব্যবস্থা করল। ম্যানেজারকে ওয়েটারের সামনেই পরপর দুটো কড়া হাতে চড় মারল, কিন্তু ম্যানেজার উল্টো টাকার গরম দেখালে মাহতিম লোকটার দিকে 2 মিনিট তাকিয়ে থেকে দুম করে ডান চোয়াল বরাবর ঘুষি মারল। ম্যানেজার পিছনে ছিটকে অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকলে তৌফ দ্রুত মাহতিমকে বাধা দিয়ে বলল, এখানে কিছু করিস না বস, এখানে আমরা একা না, সানাজরা আছে, ওরা জানতে পারলে ভয় পেতে পারে। আপাতত একটু ঠান্ডা। কথাটার মাঝখানে হাঁপাতে হাঁপাতে এলো সানাজ। হাঁপানো সুরেই যত তাড়াতাড়ি সম্ভব তত দ্রুততার সাথে বলল, মেহনুর সাবার রুমে দরজা আটকে দিয়েছে। কারোর কথাই ও শুনছে না, সবাই ওকে দরজা খোলার জন্য অনুনয় করছে কিন্তু কাজ হচ্ছে না। মাহতিম ম্যানেজারের ব্যাপারটা সৌভিকের হাতে দিয়ে নিজে মেহনুরের পরিস্থিতি দেখতে গেল। ম্যানেজারের সাঙ্গু থেকে এক্সট্রা চাবি নিয়ে গেল। এই তরুণ নামক আগাছার বাচ্চাটাকে কুটিকুটি করতে পারলে ভালো হতো। মাহতিম দরজার বাইরে থেকে সবাইকে সরিয়ে চাবি ঘুরিয়ে নোব খুলে ফেলল। সবাইকে নিজ নিজ রুমে পাঠানোর জন্য নীতির হাতটা চাপ দিয়ে ইশারা বুঝাল। ওমনেই নীতি সবাইকে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য কটেজ থেকে বাইরে গেল। এদিকে মাহতিম ভেতরে ঢুকার আগে 2 বার নক করে বলল, মেহনুর আমি কি রুমে আসতে পারি? এখানে তরুণ নেই, আমি তরুণকে জায়গামতো পাঠানোর ব্যবস্থা করে দিয়েছি। মেহনুর তুমি কি শুনতে পাচ্ছ? ভেতর থেকে কান্নার আওয়াজ ছাড়া আর কোনো শব্দ এলো না। মাহতিম বাধ্য হয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। রেসর্ট এখন আলোকিত হয়ে গেলেও মেহনুর ইচ্ছে করে রুমের লাইট নিভিয়ে রেখেছে। মাহতিম দরজাটা ঠেলে দিয়ে মেহনুরের কাছে আসছে। খোলা জানালা দিয়ে যতটুকু নিয়নবাতির আলো আসছে তাতে মেহনুরের অবস্থা ভালোই বোঝা যাচ্ছে। মেহনুর ফ্লোরে বসে বিছানায় মুখ লুকিয়ে কাঁদছে। পিঠটা দরজা দিকে থাকায় মাহতিম ওর পেছনে দিকটাই দেখতে পাচ্ছে। মাহতিম ধীরে ধীরে ওর কাছে এসে ফ্লোরে বসে পড়ল। মেহনুরের দিকে তাকিয়ে মাহতিম ছোট্ট নিঃশ্বাস ছাড়ল। নিচু স্বরে বলে উঠল, মেহনুর ওকে শাস্তি দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি, তুমি কি এখন শান্ত হবে? মেহনুর এবারও কোনো জবাব দিল না। মাহতিম আরও কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ওর দিকে বলে উঠল, শয়তানটা কোথায় ব্যথা দিয়েছে মেহনুর? মাহতিম প্রশ্নটা ছুড়ে প্রচণ্ড হতবিহ্বল অনুভব করছিল। নিরাপত্তার জন্য যেই ওয়াদাটা হান্নান শেখের কাছে করেছিল সেই ওয়াদা প্রায় ভেঙেই গেল। মাহতিম অপরাধী মুখে মাথা নিচু করে বসে থাকলে হঠাৎ মেহনুর বিছানা থেকে মুখ না তুলে পিঠের পিছন থেকে চুল সরিয়ে দিল। সবগুলো চুল বামে টেনে আনতেই পিঠ থেকে কেশরাশি সরে গেল। মাহতিম তখনই দেখতে পেল পিঠের দিকে 2টো ফিতার গেরো খুলে এসেছে, ফর্সা পিঠটার কয়েক জায়গায় নখের দাগ লেগেছে। মাহতিম কি বলবে কিছুই মুখে বলতে পারছিল না। এতটা অসহায়, এতটা ধিক্কার আগে কখনো নিজের উপর আসেনি, আজ যতটা নিজের উপর হচ্ছে।
মাহতিম নিজেকে সামলানোর মাত্রা কমিয়ে দিয়ে মেহনুরের পিঠের দিকে এগিয়ে আসে। কান্নার জন্য এখনো পিঠটা ক্রমান্বয়ে কাঁপছে ওর। মাহতিম হাত দুটো ফিতা বাঁধার জন্য এগিয়ে নিল। আলগা হয়ে আসা ফিতা দুটো আগের মতো বেঁধে দিতেই ওর কাঁধ ধরে নিজের দিকে মুখ ঘুরাল। মেহনুরের কান্নারত মুখটা দেখার জন্য মাহতিম থুতনি তুলে ওর মুখের দিকে ধরল। গালে দুটো হাত রেখে মুখ কিছুটা কাছে নিয়ে বলল, আমার জবাবটা দিয়ে দাও মেহনুর। আমার হাতে বেশি সময় নেই। তোমার একটা উত্তরের জন্য আমার সবকিছু থেমে আছে। আমাকে প্রচুর সাফার করাচ্ছ তুমি। আমি কিভাবে শক্ত হয়ে আছি তোমার সে সম্বন্ধে ধারণাও নেই। মেহনুরের টলটলে চোখ দুটো থেকে থেমে থেমে পানি পড়ছে, কিন্তু জবাব দেওয়ার মতো কোনো ভাবভঙ্গি দেখা যাচ্ছে না। মাহতিম আবার তাড়না দিয়ে মেহনুরকে জোর দেখিয়ে বলল, আজকেও যদি চুপ থাকো আমাকে কোনোদিন খুঁজে পাবে না মেহনুর আফরিন। যদি এটা ভাবো আমি পাগলা প্রেমিকের মতো তোমার পিছনে ঘুরঘুর করতে চলে আসব, তাহলে এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল ধারণা। আমি কোনোদিন পিছু ছাড়া অতীতের দিকে তাকানোর মতো মানুষ না। আমি শুধু এটুকু জানতে চাই, আমি কি চলে যাব? 2 মিনিটের ভেতর জবাব দিবে। আর যদি সময় নষ্ট করার ধান্দা করো তাহলে মাথায় এটা ঢুকিয়ে নাও, আমি আবেগের বেলায় আবেগ, কাজের বেলায় কাজ শুনতেই পছন্দ করি। আবেগের জায়গায় যদি কাজ দেখি, আই হ্যাভ নাথিং টু সে। সোজা এখান থেকে চলে যাব। মাহতিম নিজের কথাগুলো শেষ করে অপেক্ষার প্রহর গুনতে থাকল। এদিকে তিরতির করে সময় চলে গেলেও মেহনুর কোনো কথা বলছিল না। মেহনুরের চুপটি দেখে মাহতিম ব্যর্থ চেষ্টায় ব্যথিত হচ্ছিল প্রচুর। মেহনুরের দিকে তাকিয়ে থাকতে থাকতেই ওর গাল থেকে হাত দুটো আলগা করে দিচ্ছিল সে। মাহতিম মনেমনে সময়ের হিসাব গুনতেই 2 মিনিট যখন শেষের দিকে পৌঁছে যাচ্ছিল, তখন মনের উপর পাথর চাপা দিয়ে চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলল। এদিকে মেহনুর জড়তার জন্য মুখ ফুটেও কিছু বলতে পারছে না, এই লোকটা কেন চোখের চাহনি দেখে বুঝতে চাইছে না। মাহতিম যখন শেষ 10 সেকেন্ডে ধীরে ধীরে হাত নামিয়ে নিচ্ছিল, তখনই মেহনুর পাগলের মতো ডানে বায়ে মাথা নাড়াতে নাড়াতে বলে উঠল, যাবেন না, আপনি যাবেন না, যাবেন না। উন্মাদের মতো কথাটুকু বলতেই মাহতিমের হাত দুটো গাল থেকে সরিয়ে নিল। নিজের কোমল হাত দুটো মাঝে শক্ত করে আঁকড়ে ধরল। মাথা নিচু করে কেঁদে দিয়ে আবার বলে উঠল, যাবেন না, আপনি কোথাও যাবেন না। আপনার জায়গা কেউ নিতে পারবে না। অন্য কেউ আসতে পারবে না। আপনি যাবেন না। চলবে ইনশাআল্লাহ।